প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আয়োজন গোল টেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় মরার উপর খাড়ার ঘা, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি। এ বিষয়ে আজ আমাদের সঙ্গে আলোচনা করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। আমাদের সঙ্গে আছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান, বিকেএম এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মিস্টার জুনায়েদ সাকি, এবং প্রিয় দর্শক, আমাদের সঙ্গে একটু পরে যোগ দিবেন বাংলাদেশ বাড়ি মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমরা জানিয়ে রাখি, অনুষ্ঠানটি দেশে এবং বিদেশে একযোগে ফেসবুক এবং ইউটিউবেও আপনারা চাইলে দেখতে পারেন। যে বিষয়গুলো আজকে আমি কতগুলো খবরের কাগজ থেকে সারসংক্ষেপ করবার চেষ্টা করেছি, সেখানে বলা হয়েছে যে খরা যুক্তিতে পানির দাম বাড়াচ্ছে ওয়াসা। গত 12 বছরে ঢাকা ওয়াসা 13 বার পানির দাম বাড়িয়েছে। এবং বিশিষ্ট লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন যে দেশে যখন করোনার মতো মহামারী চলছে, তখন ওয়াসার মাথায় পানি বাড়ানোর চিন্তা আসে কিভাবে, আর মন্ত্রণালয় কিভাবে তার অনুমোদনও দেয়। তিনি বলেছেন এটি তার বিবেচনায় ঠেকছে না। ওয়াসা সম্পর্কে বলা হচ্ছে গুণগত মান তারা বাড়াচ্ছে না ঠিকই, কিন্তু দাম তারা ঠিকই বাড়িয়ে যাচ্ছে। এবং সোয়ারেজ এই শহরের মাত্র 15% এলাকায় আছে, কিন্তু পুরো শহর জুড়েই সোয়ারেজের বিল আদায় করা হয়, এরকম অভিযোগ রিপোর্টের মধ্যে করা হয়েছে। এবং ওয়াসার উৎপাদন বিনিয়োগ আসলে কত, জনগণের কাছে সেটা প্রকাশ করতে হবে। এবং কমরেড খালেকুজ্জামান বাসদের সাধারণ সম্পাদক, তিনি দাবি তুলেছেন যে পদ্মা, যশোলদিয়া ও বারকুর্তা প্রকল্পে যে দুর্নীতি এবং অনিয়ম, তার একটা শ্বেতপত্র বের করতে হবে, এবং এই ব্যর্থতা এবং দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই হচ্ছে মোটামুটি। আরো কতগুলো অভিযোগ আছে: মিটার না দেখে বিল দেওয়া, 3 মাসের মৌন ইউনিট ধরে উচ্চ ট্যারিফ ধরা, অস্বাভাবিক বাড়তি বিল দেওয়া, এবং কারখানা বন্ধ থাকার পরও আগের চাইতে বেশি বিল দেওয়া। এরকম অনেকগুলো প্রসঙ্গ আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। মিস্টার সাকি, আপনি যদি শুরু করেন। বলা হচ্ছে মরার উপরে খাড়ার ঘা করোনার এই সময়ে। মিস্টার সাকি। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে অত্যন্ত যথার্থ একটা শিরোনাম ঠিক করা হয়েছে। এই যে আমরা বৈশ্বিক একটা মহামারীর মধ্যে আছি, এবং বাংলাদেশও এখন এই মহামারীর ব্যাপক একটা রূপ নিয়েছে, এবং ক্রমাগত আমরা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই, মানুষ চিকিৎসা পাচ্ছে না। মানুষ কেবল করোনা রোগেই নয়, অন্যান্য রোগেরও চিকিৎসা বড় ধরনের অসুবিধার মধ্যে আছে, এবং তার ফলে ব্যাপক হারে মানুষের মৃত্যু ঘটছে। গতকাল সর্বোচ্চ মৃত্যু ঘটেছে, এবং এই মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। এইরকম একটি পরিস্থিতিতে একদিকে যেমন প্রয়োজন ছিল যে কিভাবে এই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সেইটার উদ্যোগগুলো নিয়ে ব্যাপকভাবে এবং সর্বাত্মকভাবে একটা পদক্ষেপ নেওয়া। পাশাপাশি আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছি, মানুষের জীবন যে বিরাট আকারে আর্থিক সংকটের মধ্যে পড়েছে। আপনার কয়েকটি হিসেব ইতিমধ্যে দেখানো হয়েছে যে ইতিমধ্যেই দারিদ্র সীমার কাছাকাছি অথবা তার নিচে চলে এসছেন বিরাট অংশ মানুষ। আগে যেভাবে 2 কোটির নিচে পরিবারকে দারিদ্র সীমা কাছাকাছি কিংবা তার নিচে ধরা হতো, এখন সেটা প্রায় 5 কোটির জায়গায় চলে যাচ্ছে। এইরকম একটা বাস্তব পরিস্থিতিতে অর্থনৈতিক নীতি কি হবে, আর্থিক নীতি কি হবে সরকারের, সে বিষয় নিয়ে আমরা বাজেটের আগে, বাজেটের পরে ব্যাপকভাবে আলাপ আলোচনা করেছি যে সরকারের উচিত হবে যখন আসলে বিনিয়োগ কমে যায়, কেনাবেচা কমে যায়, যখন রপ্তানি আয় কমে যায়, যখন রেমিটেন্সের প্রবাহ কমে যায়, তখন কিন্তু সরকারি ব্যয় বৃদ্ধি করেই মানুষের হাতে টাকা পৌঁছাতে হয়, যাতে করে তারা তাদের ক্রয় ক্ষমতা বাড়ে এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাহিদা বাড়ে, এবং তার মধ্য দিয়ে অর্থনীতির গতি আবার নতুন করে সচল হয়। এইরকম যেখানে নীতি নেওয়া দরকার, আমরা দেখছি সরকার সম্পূর্ণ উল্টো নীতিতে হাঁটছেন, এবং জনগণের যাকে বলে যে পকেট কেটে কিভাবে তারা এই টাকা সংগ্রহ করবেন এবং সেই টাকা লুটপাটে ব্যয় হবে, সেটি আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। আজকে যেখানে পানির দাম বৃদ্ধি মানে কি, এই পানির দাম বৃদ্ধি করার ফলে ব্যাপকভাবে যারা শহরাঞ্চলগুলোতে আমাদের শ্রমজীবী মানুষ আছেন, শ্রমিকরা আছেন, নিম্ন আয়ের মানুষরা আছেন, এমনকি মধ্যবিত্ত পর্যন্ত, তাদের উপরে ব্যাপক একটা চাপের মধ্যে যাবে। যদি আজকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের ক্ষেত্রে ব্যাপক হারে একটা ভুতুরে বিল আসছে, এবং এই ভুতুরে বিল
কিভাবে হচ্ছে, বিশেষত প্রিপেইড মিটারে, এমনকি পোস্ট মিটারে সমস্ত এটা মানুষ জানেন না এবং তাদেরকে এরকম একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এইভাবে মানুষের ঘাড়ে একটা চেপে বসছে সরকার, তাদের কাছ থেকে যেন তেন প্রক্রিয়ার টাকা আদায় করার চেষ্টা করছে এবং তার মধ্য দিয়ে যেভাবে তারা আবার অর্থ ব্যয়ের নীতি নিয়েছে সেখানেও কোন রকম ন্যূনতম মানে অর্থাৎ জনগণের হাতে ব্যাপকভাবে টাকা পৌঁছানোর কোন নীতির জায়গা নেই। আজকে আপনারা জানেন যে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাইয়ের হুমকির মধ্যে আছে দেশের গার্মেন্ট কারখানা সহ রপ্তানি আয়ের খাতগুলো সহ শিল্প কলকারখানা, এমনকি মাঝারি এবং নিম্ন ছোট আকারের যে ব্যবসা বাণিজ্য, সব জায়গাতে কিন্তু ছাঁটাইয়ের একটা হুমকি। সেই সব জায়গায় কিভাবে সরকার প্রণোদনা দিয়ে এই ধরনের ছাঁটাইকে ঠেকাতে পারে, মানুষের কর্মসংস্থানটাকে নিশ্চিত রাখতে পারে এই মহামারী কালে, সেটা যেখানে উদ্যোগ নেওয়ার কথা সেখানে তারা আবার শিল্প কলকারখানা সহ সমস্ত ব্যবসা বাণিজ্যের ব্যয় বৃদ্ধি করে চলেছে এই পানি কিংবা বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে। তার মধ্যে দিয়ে কিন্তু আরো ছাঁটাইকে তারা মানে ছাঁটাইয়ের দিকেই সমস্ত কিছু ঠেলে দিচ্ছে। আমরা দেখছি যে এরকম একটি করোনা কালে তারা এই রাষ্ট্রায়ত্ত 26টি জুট মিল বন্ধ করার মানে পদক্ষেপ নিচ্ছেন। এইরকম নিষ্ঠুরতা আর কোন দেশের সরকার নিতে পারে কিনা আমরা জানি না। একের পর এক নিষ্ঠুরতা আমরা স্বাস্থ্য খাতে দেখছি, মানুষের চিকিৎসার ক্ষেত্রে দেখছি, এবং এখন দাম বাড়িয়ে ত্রাণ লুটপাট থেকে শুরু করে মাস্ক নিয়ে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির একটা মচ্ছব চলছে। তার মধ্যে এইভাবে দুর্নীতি এবং লুণ্ঠনের দায় শ্রমিকদের উপর চাপিয়ে কারখানা বন্ধের উদ্যোগ চলছে। ফলে সার্বিক দিক থেকে আমরা বলবো যে মরার উপর খাড়ার ঘাই দেওয়া হচ্ছে এবং জনগণের পকেট কেটে আসলে লুটপাটের ক্ষেত্রে প্রস্তুত। অনেক ধন্যবাদ মিস্টার সাকি। ফজলুল হক ভাই, আপনি যদি একটু বলেন আনমিউট করে। ধন্যবাদ। আমার মনে হয় যে সাকিব ভাই যথার্থ বলেছে এবং আমি মানে কোনো পলিটিক্যাল দিকে যাচ্ছি না। আমি যদি সরাসরি ওয়াসা এবং বিদ্যুতের কথা বলি, ওয়াসার কথাটাই প্রথমে বলি যে ওয়াসা দাম বৃদ্ধি করেছে। আমি হাইকোর্টের যিনি বিচারক এনায়েতুর রহিমের কোর্টে সম্ভবত এটা প্রথমে নিষেধাজ্ঞা হয়েছিল, ওনার একটা মন্তব্য আমার এক লাইন মন্তব্য, মানে ওই মন্তব্যটা আমি করতে চাই যে দাম এখন এই সময়টা কি দাম বাড়ানোর কথা আপনাদের মনে হলো? তো এইটি প্রশ্নটা হলো কি যৌক্তিকতা আছে? আমি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেব এখানে আছেন, উনি হয়তো দাম বাড়ানোর একটা ফিরিস্তি দিবেন, অনেক যৌক্তিক ব্যাখ্যা করবেন। আমি ইন অ্যাডভান্স ওনার সব যুক্তি মেনে নিলাম যে দাম বাড়ানোটাকে একেবারে ফরজ ছিল ওয়াসার জন্য। হোয়াট ইজ দ্য টাইমিং? এইটা কি সময়? যেটা উনি হয়তো বলতে পারেন যে ওয়াসার বিলটা তেমন কোনো বিরাট কোনো বিল না, কয়েকশো টাকা বিল, তার ভিতরে হয়তো অল্প কিছু টাকা বাড়লো। কিন্তু যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন আপনি পারলে তাকে 20টা টাকা সহায়তা করেন, তার পকেট থেকে কেন আপনি 10টা টাকা কাটবেন? একটা রাষ্ট্রীয় সংস্থা হিসেবে আমি মনে করি এটা যৌক্তিক কি অযৌক্তিক ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি সেটা বলবো না, আমি শুধু বলতে চাই এটা একটা অমানবিক পদক্ষেপ ঢাকা ওয়াসা। জি, নিঃসন্দেহে এটা একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমি এটা বলতে চাই, এটা একটা অমানবিক। একটা সার্টেন গ্রুপের কাছে, একটা সার্টেন গ্রুপ কি পরিমাণ কষ্টে আছে, যারা একটু খোঁজ খবর রাখেন, আপনারা একটু আপনার বাড়ির। ফজলু ভাই অনেক ধন্যবাদ। কয়েকদিন আগে আমার প্রোগ্রামে মাননীয় প্রতিমন্ত্রী আসলেন মিস্টার নসরুল হামিদ, তিনি অভিযোগ করেছেন আপনাদের সম্পর্কে যাদের শিল্প কারখানার মালিক তাদের কোটি কোটি টাকা বিদ্যুতের বকেয়া পড়ে আছে, ঠিকমতো আপনারা দিচ্ছেন না, এই অভিযোগটি তিনি করেছেন। না দিয়ে আপনারা কিভাবে এটাকে আবার শিডিউল করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? কেন কারখানা মালিকরা বিদ্যুতের বিলগুলো দিচ্ছে না বছরের পর বছর ধরে? এখন আপনি যদি ঢালাও ভাবে বলেন যে বছরের পর বছর কারখানা মালিকরা দিচ্ছে না, তা আমি কিন্তু আমি ওই প্রোগ্রামটা ওই আপনি দেখেছেন কিনা? আমি ওই অংশটুকুই সৌভাগ্যক্রমে বলি না দুর্ভাগ্যক্রমে বক্তব্য আপনি দেখেছেন? হ্যাঁ, বক্তব্য আমি শুনেছি, বিকেমের একজন প্রতিনিধিও ছিলেন। আমি ওনার ওই বক্তব্যের সঙ্গে একমত না যে কারখানার মালিকরা বছরের পর বছর বিদ্যুৎ বিল দিচ্ছেন না, এটার সঙ্গে মোটেও একমত না। হ্যাঁ, এখন কারখানা এবং কারখানাগুলোকে আপনি বাইরে থেকে যত সচ্ছল মনে হয়, বাইরে থেকে যত সম্পদশালী মনে হয়, ভেতরের চিত্রটা সবার কিন্তু একই রকম না। বাইরে থেকে চাকচিক্য দেখলে ভিতরের ব্যাপারটা আমার মনে হয় না যে এক, এবং ওই তথ্যটাও এক না। আর আমি বিদ্যুতের বিষয়টা নিয়ে আমি যেহেতু এখানে মাননীয় মন্ত্রী নেই, ওনার বক্তব্যের আর বিরোধিতা করা ঠিক হবে না। বিদ্যুতের ব্যাপারে বলতে চাই, একজন সাধারণ গ্রাহক হিসেবে আমি ভুতুরে বিল পেয়েছি, এবং সারা দেশে যখন সবাই একসঙ্গে ভুতুরে বিল পায় তখন এটা সহজে অনুমেয় যে এটা খুব পরিকল্পনা করে এই কাজটা করা হয়েছে। কি পরিকল্পনা, উদ্দেশ্য কি থাকতে পারে আমি জানি না, সেই উদ্দেশ্যটা তারা বলবেন। কিন্তু আমার মনে হয় যে ভুতুরে বিল একজন মিটার রিডারের একটা ভুল ক্রমে হতে পারে। কেউ তো কম বিল পায়নি, আমি তো এটা শুনলাম না যে অনুমান করে কারো বাসায় 2000 টাকার পরিবর্তে 1000 টাকা বিল গেছে। আমার বাসায় কিন্তু কম বিল দিয়েছে এই মাসে, 852 টাকা বিল দিয়েছে। আমি জানি না, না এই মাসে কম বিল দিয়েছে 852 টাকা। আমার যে ছেলেটা সে বলল কেন কম আসছে, আমি ব্যাখ্যা না এই মাসে কম এসেছে, আমার মাসে ওই মাসে কম এসেছে, কারণ যাদের একটু পরিচিত। না
তারা হয়তো এখন অ্যাডজাস্ট করেছে, কিন্তু এই যেটা প্রশ্ন আপনি দেখেন যারা বিশেষ করে যারা অল্প অল্প বিদ্যুৎ ব্যবহার করে, এই যে 6টা ধাপ আছে আপনি দেখেন তারা কিন্তু অ্যাডজাস্ট করছে। আমার কাছে লেখা আছে 6টা ধাপের যে ব্যাপারটা আছে, যিনি নিম্ন ধাপে বিল দিয়ে থাকেন, যখন তাকে উপরের লেভেলে বিল দেওয়া হলো তখন কিন্তু উপরের লেভেল উনি বিল দিলেন এবং অ্যাডজাস্ট করছে কিন্তু বাড়তি টাকাটুকু। এখানে একটা ছোট্ট একটা শুভঙ্করের ফাঁকি আছে যে উনি যেই আপার স্ল্যাবে গিয়ে যে বাড়তি টাকাটা দিলেন সেই টাকাটি অ্যাডজাস্ট করা হবে কিনা আমি এখন পর্যন্ত, যদিও আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটা সেদিন আসলো যে স্ল্যাবটা যখন উঠে গেল পরে কি আর সেই নিচের স্ল্যাবে যাবে কিনা, কারণ সেই অনুযায়ী কিন্তু তার শতাংশ অনুযায়ী বিদ্যুতের বিল কিন্তু বাড়ে। সেই প্রশ্ন আমরা করব। হেলাল ভাই আপনি যদি একটু আছেন আনমিউট করে যদি আপনি বলেন। আসলে ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আসলে এই যে আমাদের যে ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের বিদ্যুতের উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্ধানে আমরা অনেক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আমরা অর্জন করেছি, এটা আমরা সাধুবাদ জানাই। বলা হচ্ছে উদ্বৃত্ত, আমাদের চাহিদার চাইতে উৎপাদন অনেক বেশি উদ্বৃত্ত, অনেক সময় অনেক কারখানা অলস বসে থাকে। হ্যাঁ, আপনি দেখেন আমাদের যদি এই বিতরণ সংস্থাগুলোর চরিত্রগুলো আপনি দেখেন, একটা একটা করে আমি আপনাকে বলছি। বিদ্যুতের অবস্থা দেখেন আপনি, এটা কিন্তু আজকে নতুন করে না। আপনি দেখেন এখনো বহু এলাকায় আপনি বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ লোডশেডিং। আসলে লোডশেডিং কিন্তু না, এগুলো হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা বিভিন্ন সময় বিদ্যুৎ থেকে আমরা বিচ্ছিন্ন থাকি। এখন বিদ্যুতের সমস্যাগুলো কোন কোন জায়গায় হচ্ছে, বিভিন্ন সংস্থাগুলো যেটা করে, এই যে এই মাসে কেন করা হলো, এটা আপনি শুধু এই বছর কিন্তু করোনার জন্য আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই কিন্তু এই কথাগুলো আপনারা আলোচনা নিয়ে এসছেন, আমরা কথাগুলো বলছি। আপনি যদি এইভাবে আজকে 10 বছর পিছনে চলে যান, আপনি দেখবেন যে প্রত্যেক জুন মাসে এসে আপনার বিদ্যুতের বিল দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। অর্থাৎ এখানে একটা টার্গেট দিয়ে দেওয়া থাকে, একটা ডিপিডিসি বলেন, ডেসা বলেন, বলেন, কি বলে আপনার গ্রামে যারা বিদ্যুৎ দেয়, পল্লী বিদ্যুৎ, তাদের একটা টার্গেট থাকে। টার্গেটটা কি, যেমন ডিপিডিসি কে বলা হলো তুমি এই বছর তুমি 5,000 কোটি টাকা দিবা। তো তখন যখন তারা এই টার্গেট ফুলফিল করতে চায়, তখন তারা এই এপ্রিল, মে, জুন এই পর্যন্ত তারা এসে কিন্তু বিলের ইয়েটা কমিয়ে দেয়, বিল কম কম দিয়ে রিডিংটাকে বাড়ায়। যেটা 6 স্তরের কথা বললেন না, ওই লাস্ট স্তরে নিয়ে যায় যখন বিলের রেটটা হবে 14 টাকা ইউনিট। 1, 2 হচ্ছে ভুতুরে বিল। এগুলো করে ওনাদের টার্গেটটা পূরণ করেন। টার্গেট পূরণ না করলে ওনাদের প্রমোশন হয় না, টার্গেট পূরণ না হলে ওনাদের বোনাস হয় না। অতএব এটা ওনাদের করতে হয়। এবং এই কারণে এখন দেখেন সিস্টেম লস এমন কোনো গ্রাহক নাই যে গ্রাহককে সিস্টেম লস দেওয়া হচ্ছে না। আপনার বাসায় ধরেন 10টা 12টা মিটার আছে, তার মধ্যে সিস্টেম লস কিন্তু আপনি দিচ্ছেন, আপনি কোনো সিস্টেম লস করছেন না। আপনি বিদ্যুৎ চুরি, সিস্টেম লস মানে তো চুরি, আপনি চুরি করছেন না, কিন্তু আপনাকে সেই বিলটা দিতে হচ্ছে। তাহলে এই সিস্টেম লসটা যাচ্ছে কোথায়? এটা কিন্তু আজকে না, এটা দীর্ঘদিন যাবত। আগে গ্রাহককে দেওয়া হতো না, এখন তারা বুদ্ধি করে গ্রাহকরা ছেড়ে দিয়েছেন, যাতে গ্রাহকরা দিলে ওনাদের চুরিটা ঠিকই থাকলো, কিন্তু গ্রাহক এটা ভাগটা গ্রাহক গ্রহণ করলো। অতএব আমরা সেই এই যে কি বলে সিস্টেম লসের টাকাটা আমরা দিয়ে যাচ্ছি। এবার যেটা হচ্ছে আপনি এইভাবে যদি আপনি খেয়াল করেন, এই যে যখন মানুষ ঘরে ঢাকায় থাকতে পারছে না, শহর অঞ্চলে থাকতে পারছে না, লক্ষ পরিবার ঢাকা থেকে চলে যাচ্ছে, এমনি একটি সময়ে কি কারণে, কার বুদ্ধিতে, যখন মাননীয় প্রধানমন্ত্রী দিন নাই রাত নাই চেষ্টা করছেন কিভাবে মানুষকে ইয়ের মধ্যে রাখা যায়, সুরক্ষার মধ্যে রাখা যায়, বিভিন্ন রকম প্রণোদনা দিচ্ছেন, একেবারে হতদরিদ্র মানুষকে টাকা পাঠাচ্ছেন, নগদ টাকা পাঠাচ্ছেন, এইগুলো ওনাদের মাথার মধ্যে নাই। ওনাদের টার্গেট ফুলফিল। হেলাল ভাই অনেক ধন্যবাদ। আমরা পাচ্ছি যে ক্ষুদ্র যারা প্রান্তিক পর্যায়ের গ্রাহক তাদের সমস্যা, কিন্তু যারা বড় বড় ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকা উদ্বৃত্ত, তারা কেন বছরের পর বছর টাকা বাকি রাখে? সেই প্রশ্নের কিন্তু ভালো উত্তর পাওয়া যাচ্ছে না আসলে। আমি আসবো আপনার কাছে, একজন দর্শক কিন্তু যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন বাড়িওয়ালা, আমার নাম খোকন। আমি জানতে চাচ্ছিলাম হলো যে ধরেন এই প্যান্ডামিকের সময় প্রত্যেকটা বাড়ির মালিক, মোস্ট অফ দা, যে মনে করেন যে আমারটা আমি বলি, যেমন আমার বাড়িতে আমরা 4 জন ভাই বোন আছি শেয়ার হোল্ডার। তো আমার বাড়িতে যেমন ভাড়া আসতেছে, ভাড়া দিচ্ছে না, 2 মাস 3 মাস ভাড়া দিচ্ছে না। কিন্তু এই জিনিসটা যখনই আমরা ভাড়াটিয়ার কাছে বলতে যাই, তখন বলে যে সরকার থেকে আমাদেরকে প্রিভিলেজ দিচ্ছে যে আমরা যাতে ভাড়া পরে দিই, ভাড়া না নিই। কিন্তু আমাদের তো ধরেন 4টা ফ্যামিলি চালাতে হচ্ছে, তা আমরা তো কাউকে কিছু বলতে পারছি না। প্লাস আবার মনে করেন আরো কিছু জিনিস আছে যেটা আমি হয়তো প্রকাশ করাটা ঠিক না। যেমন অনেককে বলা হচ্ছে যে এদেরকে স্কোপ দিতে হবে, এদেরকে সুবিধা দিতে হবে, এরা ভাড়া পরে দিলেও চলবে।
তো ওরা আবার মরার উপরে খাড়ার গা। ওরা বলে যে আমাদেরকে কিছু বললে আমরা থানায় কমপ্লেন করব, বিভিন্ন কমপ্লেন করব। তো এটা তো আসলে মূলত আমাদের একটা প্রেস্টিজিয়াস ইস্যু। আমরা জি, আমার মনে হয় আপনার পয়েন্টে আমরা পেয়েছি। হেলাল ভাই তো বাড়ি মালিক সমিতির সঙ্গে আছে, আপনি যদি একটু বলেন যে মালিকদের দিক থেকে আবার ভাড়াটের উপর যেটা করা হচ্ছে, বলা হচ্ছে মরার উপর খাড়ার ঘা, কিন্তু আবার মালিক তার টাকাও তো পাচ্ছে না। এইটার সমন্বয়টা কিভাবে হবে আসলে? এগুলো নিয়ে আসলে আমরা সবাই একজন বাড়ির মালিকের বক্তব্য আমরা শুনলাম। হ্যাঁ, যদি আপনি ওইভাবে খেয়াল করেন যে আসলে একজন বাড়ির মালিক এরকম তো না যে সে এই শুধু এই বাড়িটা করার জন্য তাকে হয়তো ব্যাংকের লোন আছে, তার নিজের পরিবার চালাতে হয়, যেভাবে এই ভদ্রলোক বললেন, আমরা কিন্তু সেই জায়গায় একমত। তারপরেও একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের এখন কিন্তু মানবিকতার একটা চরম বিষয় আমাদের কিন্তু এখন তৈরি হয়েছে। আমরা আসলে সবাই মিলে আসলে এই শহরে বসবাস করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করছিলাম যে আসলে কিভাবে অন্তত একটা ছাড় দিয়ে কিভাবে করা যায়। আমি এটা প্রস্তাব আকারে বলছিলাম যে আমরা যদি ধরেন একটা বাড়ির ভাড়া 15,000, যদি সেখানে 3/1 ছাড় দিতাম, আর এখান থেকে যদি আপনি যদি ভাবে খেয়াল করেন যে 15,000 টাকা যিনি বাড়ি ভাড়া থাকেন, তাকে কিন্তু বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এবং তার দারোয়ানের অন্যান্য প্রাসঙ্গিক খরচ কিন্তু তাকে 7 থেকে 8,000 টাকা দিতে হয়। সেই ক্ষেত্রে সরকার যদি অথবা এই সংস্থাগুলো যদি মনে করতো যে মানবিকতার কারণে তাদের পাশে দাঁড়ায়, এই মুহূর্তে অন্তত যারা এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা বাড়িওয়ালা ভাড়াটি আছেন তাদের পাশে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ধরেন 3/1 কমিয়ে দিলাম, আর সরকার যদি সেখান থেকে এই বিলগুলো অর্ধেক করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই লোকগুলো সার্ভাইভ করতে পারবে। আমার অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী এটি বলেছিলেন যে আপনাদের মতো যারা বিত্তবান বড় বড় ফ্যাক্টরি, তারা যদি টাকাগুলো দিয়ে দিতেন তাহলে তো গরিবদের জন্য এটা করা যেত। আসলে ক্রপ সাবসিডাইজিং যেটাকে বলা হয়, তারা তো দিচ্ছে না। না, এটার বিশাল টাকার অঙ্ক বলেছেন যেটা আটকা পড়ে আছে। এখানে একটা লোক, আপনি আপনার বাসায় একটা মানে একজন যিনি 500-700 টাকা বিল মানে বিদ্যুৎ বিল দেন, উনি 3 মাস বিল না দিলে তার লাইন কেটে দেন, আর ওনার কাছে আপনি 17 টাকা পান, তার লাইন কাটেন না কেন? অর্থাৎ সেখানে ঘুষ পড়া, বোঝাপড়া। সেই হুমকি তিনি দিয়েছেন যে লাইন কাটা শুরু করবেন, এরকম হুমকি দিয়েছেন। কিন্তু মালিকরা বারবারই দেন দরবার করে, মালিকদের অনেকে আবার এমপি থাকে, তারা এটাকে ইনফ্লুয়েন্স করে। একটা বড় সিন্ডিকেট সেদিন আলোচনা হয়েছে, আমি আবারও হয়তো আসবো। আমাদের সঙ্গে আছেন ওয়াসার প্রকৌশলী তাকসিম খান। আপনি যদি একটু বলেন, সব অভিযোগগুলো তো নিশ্চয়ই আপনি শুনলেন, যদি আনমিউট করে আপনি নিশ্চয়ই আপনার বক্তব্য আছে, একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এক নম্বর হচ্ছে যে আমি জনাব শ্রদ্ধা মোহাম্মদ বজলুল হক সাহেবের একটা কথা দিয়ে শুরু করে, উনি আগেই বলেছেন যে 100টা মানে যুক্তি আমার থাকতেই পারে, আর যে উনি মাননীয় জজ সাহেব মহোদয়ের একটা উদাহরণ দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি জানেন যে কবে বাড়ানো হয়েছিল? কোভিড কবে থেকে শুরু? আমাদের 8ই মার্চ যেটা প্রথম কোভিড রোগী শনাক্ত হয়েছে। আর এইটা মাননীয় প্রধানমন্ত্রী কবে স্বাক্ষর করেছিলেন, আর কবে আমরা পত্রিকায় এটা দিয়েছিলাম? কাজেই এই প্রশ্নটা কোথা থেকে আসলো যে কোভিডের সময় এটা না করলেই কি না? কোভিডের সময় কে করেছে এটা? কিন্তু কোভিডের আগেই। এখন এমন বলেন যে কোভিডের সময় আপনারা কি করলেন? কোভিডের সময় তো বলেই দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছে জুন মাস পর্যন্ত আপনাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। এমনকি আমরা এখন জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবার সারচার্জ মাফ করে দিয়েছি, যে সারচার্জ লাগবে না। আপনি যখন পারেন জুলাই মাসের আগে দিতে পারলেই হবে, তাহলে একটা সারচার্জ হবে জুলাইয়ের পরে। এবং আমি আশা করি ওটাও বোধহয় আমরা, আল্লাহ না করুক আমাদের যদি উন্নতি না হয়, আমি আশা করি আমরা কোভিড থেকে উন্নতি হবে আমাদের, তাহলে আমরা ওটা বাড়িয়ে দেবো। তাহলে এটা কোথা থেকে আসলো যে আমরা কোভিডের সময় এখন না বললে, যেমন সৈয়দ মাকসুদ সাহেবের আপনি উদাহরণ দিয়েছেন, আমিও খুব আশ্চর্য হলাম, কারণ উনি আমার খুব ক্লোজ মানুষ এবং আমরা একই সাথে, আমিও ভাইস প্রেসিডেন্ট, উনিও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার। তো আমি জানি না, ওনাকে আমি ফোন করে সেটা পাইনি। উনি যে বললেন যে এই সময়টা কেন, তো আসলে জানা উচিত ছিল যে কোন সময়টা হয়েছে। তখন কোভিড ছিল না, যখন এইটা স্বাক্ষর হয়েছে এবং যখন বাড়ানো হয়েছে। কাজেই এই কথাটা ঠিক না যে কোভিডের চলাকালীন সময় এটা করা হয়েছে না। এটা যেহেতু হিট হয়েছিল, আটকে ছিল, এখন বাস্তবায়নটা তো এই সময় শুরু হবে, এই কারণে উনি বলতে পারেন আসলে না। বাস্তবায়ন শুরু হওয়াতে হলে সেটা হচ্ছে যে বলতে পারেন যে বাস্তবায়নটা, তাহলে বলেন যে বাস্তবায়নটা এখন করে, বাস্তবায়ন অর্থে আর প্রশ্ন তা বলা নাই। বলা হচ্ছে কিভাবে, কি বুদ্ধিতে ওনারা এটা কোভিডের সময় বাড়ালেন? কোভিডের সময় বাড়াইনি আমরা। আচ্ছা, হ্যাঁ, বাস্তবায়নের কথা তো আমি বললাম। বাস্তবায়ন তো মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যে তখন বলেছিলেন জুনের 30 তারিখ পর্যন্ত
সারচার্জ মওকুফ করে দিয়েছেন। দেখা যায় আপনি এপ্রিল মে আমাদের তো যদি বলা হয় লকডাউন পিরিয়ড মেইনলি, এখন তো মোটামুটি আমরা ওপেনই বলা চলে, লকডাউন পিরিয়ডটা ছিল এপ্রিল মে, এবং এপ্রিল মেতে কেউ কোনো আপনার কি বলে পেমেন্ট করেনি। হ্যাঁ, অনেকে করেছে সেটা সামান্য যারা, কিন্তু আমরা কাউকেই তো বলিও নি পেমেন্ট করতে। জি, আরেকটা যেটা যে কমেন্ট খালেকুজ্জামান সুয়ারেজ লাইন নিয়ে বলেছেন, সেটা কি একটু জবাব দিবেন কিনা? এটা কি বলবো, সর্বৈব অসত্য। আচ্ছা। আমাদের সুয়ারেজ লাইন আসেই মাত্র 18%, আর যে 18% আছে সেই 18%কেই আমরা বিল করি। যার সুয়ারেজ লাইন নেই তাকে আমরা কোনোদিন বিল করি না এবং করার কোনো প্রশ্নও আসে না। আর ওয়াসার কতগুলো আমি একটা প্রশ্ন করতে পারি? জি, হেলাল ভাই বলেন। জি, এই যে উনি কথাগুলো খুব সুন্দর করে বলে ফেললেন, ঠিক আছে। আপনি বলেন তো, এই যে এই পানির বিল বাড়ানো হয়েছে, আপনি বলছেন আগে বাড়ানো হচ্ছে, তার কি এফেক্টটা হচ্ছে এই মাসে হলো কেন? এক। দুই হচ্ছে, আপনি দেখেন এখানে বিশ্বব্যাংক একটা প্রজেক্ট ছিল যেখানে প্রত্যেক বাড়িতে নতুন করে লাইন দেওয়া হচ্ছে গত 6 মাস 8 মাস আগে। বলা হতো এই লাইন দিয়ে সরাসরি দোতলা পর্যন্ত পানি চলে যাবে, আপনার বিদ্যুৎ ব্যবহার করতে হবে না, টানা মোটর লাগাতে হবে না, পানির জন্য কষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এর জন্য আবার আমাদেরকে অতিরিক্ত টাকা পেমেন্ট আমাদের দিতে হলে, কিন্তু আমাকে কেন অতিরিক্ত টাকা দিতে হবে? আমি যে একটা লাইন আমি পাচ্ছিলাম, সেই লাইন থেকে যদি তারা নতুন লাইন আবার আমাকে দিবে, আমাকে কেন টাকা দিতে হবে? আমাকে টাকা দিতে হচ্ছে, তাতে আমার আপত্তি নাই। এখন দেখেন, অলমোস্ট ঢাকা শহরের কথা আমি বলছি, প্রায় 90% বাড়ির আগের যে পুরোনো মিটার গুলো ছিল সেগুলো নষ্ট। এখন ওরা এভারেজ বিল দিচ্ছে। আপনার বাসায় কোনো ভাড়াটিয়া নাই, আপনার বাসায় দেখা গেলো যে এখন বাড়িতে 6টা ভাড়াটিয়া ছিল, এখন আছে 2টা, কিন্তু বিল প্রতি মাসেই বাড়ছে। এই যে ওনারা কথাগুলো খুব সুন্দর করে বলেন না, আসলে ওনারা বিল দেন কিনা আমি জানি না। এই যে কথাগুলো বলেন, মানুষ কিন্তু কষ্টে আছে। এই যে তাসকিন সাহেব বলে ফেললেন, এবং তাসকিন সাহেবকে দেখলে আমাদের কিন্তু আনন্দ লাগার কথা, কিন্তু ওনাকে দেখলে আমাদের মানে ভয় লাগে যে আসলে এই যে আমরা কষ্ট পাচ্ছি প্রতিদিন, তার দেখার লোকটাকে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো, আরেকজন দর্শকের ফোন নিয়ে আমি আসছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি কানাডা থেকে বলছি, রুবায়াত ভাইয়া। আমার আপনার কাছে একটা করজোরে অনুরোধ। নিশ্চয়ই। আপনারা এত মানুষ না এনে প্রধানমন্ত্রীকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে কেন টকশোতে আনেন না? উনি দেখুক, উনি শুনুক, উনি জানুক মানুষের কি কষ্ট। এর নাম জীবন এবং জীবিকা। যেখানে আপনি বাসের ভাড়া বাড়াচ্ছেন, যেখানে আপনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন, যেখানে আপনি পানি বিল বাড়াচ্ছেন, এর নাম জীবন ও জীবিকা। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী এগুলা মিডিয়া ফলো করেন, তিনি মনিটরিং করেন, তাকে পেপার ক্লিপিংস দেওয়া হয়, আলোচনা সারমর্ম তিনি জানেন, অবগত আছেন। অনেক ধন্যবাদ কানাডা থেকে যুক্ত হওয়ার জন্য। ফজলুল হক ভাই একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনি যদি বলেন। আমি মাননীয় ব্যবস্থাপনার উপর যে প্রশ্ন করতে চাই। আমি যেটা বলেছি, আমি পত্রিকায় মাননীয় হাইকোর্টের বিচারকের এনায়েতুর রহিমের উদ্ধৃতি যেটা দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টের বিচারক তখনই, হয়তো আমি যদি আমার কমন সেন্সটা অ্যাপ্লাই করি, যে একটা মন্তব্য তখনই করেন যখন উনি দুই পক্ষকে শোনেন। হ্যাঁ, তো উনি যখন এরকম একটা মন্তব্য করেন, সেটাকে উনি ব্যবস্থাপনা পরিচালনার সময় এখনো পরিষ্কার করেননি যে কবে ওনারা বাড়িয়েছেন। আর যদি আগে বাড়িয়েও থাকেন, তারপর আমার যুক্তি হচ্ছে, যখন এটা কোভিড এর সময় ইমপ্লিমেন্টেড হচ্ছে, যখন সরকারের তরফ থেকে বাড়িওয়ালাদের প্রসঙ্গে আমি বলি, বাড়িওয়ালাদের কাছে আবেদন করা হচ্ছে যে আপনারা ভাড়াটিয়াদের প্রতি সহানুভূতিশীল থাকুন, পারলে 1 মাসের ভাড়া মাফ করুন অথবা অর্ধেক ভাড়া নিন। তখন এই বাড়ি ভাড়ার একটা অঙ্গাঙ্গী অংশ হচ্ছে ওয়াসার। সরকারি একটা সংস্থা হিসেবে 10 টাকা বাড়তি দিলেও আমার কাছে মনে হয় কাজটা ঠিক হয়নি, যতই যুক্তি দেখান। জি, আমার মনে হয় কেউ এটাকে যুক্তিসঙ্গত হিসেবে মেনে নেবে। আমি দুটেই আছে, হেলাল সাহেব এবং ফজলুল হক সাহেবের উত্তর। একটা বড় হচ্ছে যে আমি মাননীয় বিচারপতি মহোদয়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, করবো না। তবে এটা যে মানে পরবর্তীতে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে এই জিনিসটাই বলা হয়েছে, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন, এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে আচ্ছা তাই, এটা তখনকার সময় না। আর তারিখটা আমি বলিনি না, 29শে ফেব্রুয়ারি বা 28শে ফেব্রুয়ারি এটা কিন্তু আমরা পত্রিকায় গিয়েছে, পত্রিকাগুলোতে এই নোটিশটা গিয়েছে 28শে ফেব্রুয়ারি অথবা 29, যে কোনো একটা দিন হবে। আমি বলতে 29 হবে, তাহলে 29 অথবা 28। আপনাদের জাস্টিফিকেশনটা কি ছিল বাড়ানোর ক্ষেত্রে, যুক্তিগুলো কি ছিল? আচ্ছা, সেটা যদি বলেন সেটা অনেকটা, মানে কেন বাড়ানোটা অনিবার্য হয়েছিল ওই সময়? আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের পানির যে প্রোডাকশন কস্ট এবং এটার সেল কস্ট, এখানে তো সবাই অনেকে ব্যবসায়ী আপনারা, তো এই যে মাঝখানে, হ্যাঁ
প্রোডাকশন কস্টটা কত? আমরা জানি 20 থেকে 22 এখন টাকা। হলো 26 টাকা থেকে 28 টাকা পার ইউনিট, 1000 লিটার। 1000 লিটার আপনি নিচ্ছেন কমার্শিয়াল 36 টাকা থেকে 34 টাকা। আমি আসছি আমার আমাদের কমার্শিয়াল মাত্র 5.5%। ঢাকা শহরে কমার্শিয়াল খুব একটা নাই, কারণ এখন ইন্ডাস্ট্রি কোনোটাই ঢাকা শহরের ভিতরে নেই। আমাদের হচ্ছে যে প্রোডাকশন কস্ট 26 থেকে 28 টাকা, জি, আর আমরা সেল করি হচ্ছে 11.5 টাকা, যেটা বাড়ি এখন করা হয়েছে 14 টাকায়। তার মানে গভর্নমেন্টের এই ভর্তুকিটা আমাদেরকে দিচ্ছে। তো গভর্নমেন্ট এইটাকে এখানে ভর্তুকি গভর্নমেন্ট দিচ্ছে, এবং কেন দিবে? এটা কি ভর্তুকি দিয়ে চালাতে হবে? ভর্তুকি দিয়ে চালালে কোনো সংস্থা কোনোদিন তার নিজের পায়ে দাঁড়াতে পারে? তো ওয়াসারে যে দুর্নীতির কথা যে শোনা যায়, টাকা পয়সা, এটাও তো হিসাবের মধ্যে আপনারা ধরেন। বলেন কোনটা? দুর্নীতি যে হয়, কারাপশন গুলো হয়, আপনি ঘুষের কথা বলা হচ্ছে, ফজলুল হক ভাই বললেন। আমি একটা ছোট্ট কথা বলি। ফজলুল হক ভাই একটু বলেন আপনি। 29 ফেব্রুয়ারি আমি একটু বলি, 29 ফেব্রুয়ারি ওনারা প্রজ্ঞাপন জারি করেছেন, আমি মানলাম। 8ই মার্চ প্রথম রোগী ধরা পড়েছে এবং 22শে মার্চ নাগাদ দেশে লকডাউন ঘোষণা বা ছুটি ঘোষণা যেতে হোক আমরা করেছি। ওয়াসা কি এটা করতে পারতো না যে ঠিক আছে আমরা এই ভাড়া, আমরা এই ওয়াসার এই বিল বাড়িয়েছি, কিন্তু কোভিড এর কারণে, এইরকম একটা কারণে আমরা এটা 3 মাসের জন্য স্থগিত রাখলাম। এইটা করলে ওনাদেরকে কোনো কোর্টে জবাবদিহি করতে হতো না, কেউ ওনাদেরকে জেল ফাঁস দিতেন না। ওনাদের মানবিক আচরণটা প্রকাশ পেত। আমি কিন্তু বলেইছি যে আমরা তো বলেছি আপনার দেয়ারই দরকার নেই, আপনি পরে দেয়ারি দরকার নেই। এটা তো আপনি দয়া করছেন অনেকটা, যে আপনি এখন দিয়েন না, আপনি 3 মাস পরে কিন্তু আমাকে ঠিকই দিতে হবে বাড়তি টাকাটা। এই কঠিন সময়ে যেখানে মানুষের আয়, নিম্ন আয়ের মানুষ, আমি আমার কথা বলছি না, নিম্ন আয়ের মানুষ যারা দিন আনন্দে দিন খেতে পাচ্ছে না, তাদের জন্য এই 10টা টাকা বাড়তি কেন? মানে যাদের স্ল্যাবটা একেবারে নিচের দিকে, তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা? না, আমি বলছি আমাদের প্রথমত স্ল্যাব নাই, গুড লাক অথবা ব্যাড লাক যাই বলেন, স্ল্যাব নাই, আমাদের ফ্ল্যাট। এইটা আরেকটা খুব খারাপ কথা। সেখানে হচ্ছে যে বস্তি এলাকার মানুষও যা পয়সা দেয়, আমাদের মতো আপনার মতো সবাই একই পয়সা। এটা কি জাস্ট করা যায় কিনা, ন্যায়সঙ্গত করা যায়? অবশ্যই না, এটা সঠিক না তো। কিন্তু মুশকিল হচ্ছে টেকনিক্যালি আমাদের বিদ্যুতের মতো স্ল্যাব করার মতো টেকনোলজিক্যালি এটা নট পসিবল। আদারওয়াইজ কালকে এটা করতাম, কিন্তু এটা পারা যাচ্ছে না। পৃথিবীর কোথাও কি আছে এরকম এক্সাম্পল আছে করা যায় যে টেকনোলজি আছে? অবশ্যই করা যাবে না কেন? সেটা আমরা নিয়ে আসছি না কেন? এটা তো বলা হচ্ছে মানোন্নয়ন, আধুনিকীকরণ, ডিজিটাল করা, সে প্রশ্নগুলো আসছে। জি, আমাদের একটা বিল্ডিং এ প্লাম্বিং লাইনে আলাদা ফ্ল্যাট হিসাবে লাইন আলাদা না, পুরো বিল্ডিংটাতে একটাই প্লাম্বিং করা হয়, এবং আমার পানিটা যায় হাউসে একটা, সেখান থেকে 10টা ফ্ল্যাটে পানিটা যায়। কাজে আমার কিন্তু গ্রাহক একটা, ওই বিল্ডিংটা। অতএব এই 10 জনকে আমি কিন্তু আলাদা করতে পারছি না। এখন স্ল্যাব যদি করি তাহলে তো এই 10 জনের একেবারে সর্বনাশ হয়ে যাবে, কারণ 10 জনের মধ্যে কেউ থাকবেন একেবারেই করেন। আপনি তো ওখানে তো হাউস ওনার্স অ্যাসোসিয়েশন যে সমিতি আছে, আপনারা কি করতে সমান ভাগ করে দিয়ে দিচ্ছেন সব ফ্ল্যাটে। আর আমি যদি স্ল্যাব করি তো মারা পড়বেন, কারণ একটু করেই তো হায়ার স্ল্যাবে চলে খান, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে, এটা আরো আলোচনা করবো। আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, তিনি এখনো বলেননি। আমি তাকে শেষে রেখেছি এই কারণে যে উনি সবার কথা শুনবেন, কারণ সংসদীয় কমিটিতেই সবাইকে আসলে জবাবদিহিতা করতে হয়। মাননীয় এমপি মহোদয়, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের আলোচনা শুনছিলাম। আজকের এই গোল টেবিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, এখানে শুরুতে আমি বলে রাখি, যদি ওয়াসার মতো আমাদের পিডিবির চেয়ারম্যান সাহেবকেও রাখা যেত, তাহলে কিন্তু অনেক বিষয় আমরা ওনাদের কাছ থেকে জবাব পেতাম এবং সন্তোষজনক জবাবই আমরা হয়তো পেতাম। যাই হোক, আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস, এটার জন্য আমরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ কেউই কিন্তু প্রস্তুত ছিলাম না বা পরিচিতিও না। আজকে দেখতে দেখতে 5টা মাসের মধ্যে সারা পৃথিবীতে আপনার 5 লক্ষ। জাহের ভাই, একটা ছোট পয়েন্ট, আমি ওয়াসার প্রকৌশলীকে ধন্যবাদ দেয়, উনি কিন্তু আসছেন, কথা বলছেন, কিন্তু পিডিবি কে আমরা অনেকবার অনুরোধ করেছি, তারা কিন্তু সামনে আসতেও চান না। কাজে তাকসিম খান যে সৎ সাহস নিয়ে আসছেন, মোকাবেলা করছেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, স্যালুট করি। পিডিবিকে অনেকবার ট্রাই করেছি, আসতে রাজি হচ্ছে না। এইটা আপনি দেখেন, এই যে পাবলিক মিডিয়াতে যে আসাটা দরকার, জনগণের পক্ষ থেকে কথাগুলো শোনা দরকার, এটা আপনি নিশ্চিত করবেন। আমি যেহেতু বক্তব্যটি শুনলাম, নেক্সট আপনি একটু বলে দিবেন। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আমরা অনেক সময় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ওনাদেরকে এই পরামর্শটা দিই, অনেক অভাব অভিযোগ, অনেকটা এই যে আমাদের ওয়াসার প্রতিনিধি যিনি বললেন যে সম্পূর্ণ অসত্য, সত্য অসত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, দুই পক্ষের বক্তব্য শোনাটা খুব দরকার আসলে প্রত্যেকেই। কারণ এই যে সাম্প্রতিক কালে আমি যদি বলি
আমরা অনেক সময় বলে থাকি বস্তুনিষ্ঠ সংবাদ সারা জাতি পৃথিবী প্রত্যাশা করে। এই প্যান্ডামিক চলাকালীন অবস্থায় সাম্প্রতিককালে আজকের যে বিষয়টি আমরা দেখলাম, ঢাকা মেডিকেল কলেজে আমাদের ডাক্তার সাহেবরা এক মাসে আপনার খাবারের বিল 20 কোটি টাকা আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীর মাধ্যমে কিন্তু আলোচিত হয়েছে। এই আলোচনা আমাদের পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রশ্ন তুলেছেন। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু রেসপন্স করেছেন। কিন্তু আজকে আমরা যেটা শুনলাম, আমাদের মেডিকেল কলেজের যিনি ব্রিগেডিয়ার সাহেব বললেন যে এটা সম্পূর্ণ সত্য না। উনি বললেন ডাক্তার সাহেবদের আপনার 500 টাকা প্রতিদিন খাবারের বিল, 500 টাকা বেশি না এই বাজারে। এই খাবারের সাথে ওনাদের যাতায়াত, থাকা, ট্রান্সপোর্ট বা আমাদের আনসার বা অন্যান্য, আমরা আজকে এই প্যান্ডামিকে বিশেষ করে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ডাক্তারদেরকে আমরা কিন্তু ফ্রন্ট ফাইটার হিসাবে সম্মান করি। কিন্তু এই একটি বস্তুনিষ্ঠ সংবাদ না বা অসত্য তথ্যের মাধ্যমে ওনাদেরকে কিন্তু আমরা আহত করেছি, ওনারা কিন্তু রিয়েক্ট করেছেন যে আমাদেরকে কিন্তু এটা বদনাম করা হয়েছে। আমি মনে করি নেক্সটে অবশ্যই আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আমাদের এই ধরনের কর্মকর্তা এই লেভেলের ওনাদেরকে বলবো, কারণ মিডিয়াকে ফেস করতে হবে ওনাদের বক্তব্যটি। ইতিমধ্যে আপনি আজকের যে বিদ্যুতের বিষয়টি, আমি আপনার সাথে দ্বিমত করি না। আমি ওয়াসার বিষয়টি, আমি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে না, বিদ্যুৎ মন্ত্রণালয়ে, বিদ্যুৎ মন্ত্রী কিন্তু আজকে দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পক্ষে আমাদের প্রতিমন্ত্রী আমাদের নসরুল আহমেদ দীপ্তি, আপনি লক্ষ্য করেছেন এই বুতুরে বিলে যখনই ধরা পড়েছে তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে মাননীয় মন্ত্রী কিন্তু আপনার জাতিকে আশ্বস্ত করেছেন বুতুরে বিলের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই বুতুরে বিল আমরা অ্যাডজাস্ট করব। আসলে এই কথাটি সত্য। এক সময় বাংলাদেশের বিদ্যুতের একটা ক্রাইসিস ছিল, এই বর্তমান সরকারের নেতৃত্বে কিন্তু আমরা বিদ্যুতের একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছি। আপনার স্মরণ আছে সেই সময় ঢাকা শহরে ব্যবসায়ীরা আপনার টাকা বা বিলের কোনো প্রশ্ন না, ওনারা বলেছেন বিদ্যুৎ দেন, আমরা ফ্যাক্টরি চালাই, ব্যবসা করি, আমরা বিল পরিশোধ করি। আপনার স্মরণ আছে, আমি আপনাদের এই আলোচনায় অনেকবার বলেছি ঢাকা শহরের অনেক দোকানপাটে আমরা দেখেছি আপনার জেনারেটর থাকতো, বিদ্যুৎ আসতো যেত, 3000 মেগাওয়াট ছিল। আজকে এই জায়গা থেকে আমরা কোথায় নিয়ে গিয়েছি? প্রায় 24,000 মেগাওয়াটে আমরা উন্নীত করতে যাচ্ছি বিদ্যুতের। এবং শুধু বিদ্যুৎ না, সারা বাংলাদেশ এটা উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছিল সারা বিশ্বে। মাননীয় এমপি মহোদয়, তারপরে বলা হচ্ছে কোথাও কোথাও কিন্তু লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না, এই যে বিতরণ লাইন সংক্রান্ত কিছু প্রবলেম আছে। এই প্রশ্ন আমি আপনার কাছে খুঁজবো, এবং হচ্ছে যারা বড় লোক, মালিক, ফ্যাক্টরি, তারা কেন যে 1000 কোটি টাকা বকেয়া রাখে, এই প্রশ্নের উত্তর আপনার কাছে খুঁজবো। এবং গরিব মানুষের লাইন কেটে দেয় 3 মাস হলে, তাদের লাইন কখনোই কাটা হয় না কেন? এই বৈষম্য কেন? এই উত্তর আমি খুঁজবো আপনার কাছে। কিন্তু বিরতির পরে প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আমরা গোল টেবিল আজকে আমরা কথা বলছিলাম যে মরার উপর খাড়ার ঘা, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদেরকে RTVর বিশেষ আলোচনা গোল টেবিলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম মরার উপর খাড়ার ঘা, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য 5 জন আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি এই বিষয়ে। আমাদের মাননীয় যে এমপি এবং সংসদীয় কমিটির যিনি সদস্য, তিনি কতগুলো প্রশ্ন তার সম্পর্কে ছিল, যদি আপনি সেগুলো উত্তর করেন তাহলে খুব ভালো হয়। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমি আপনার সাথে একমত যে এই প্যান্ডামিক অথবা করোনা বৈশ্বিক মহামারীর কালে বাংলাদেশে আমাদের বিদ্যুতের অথবা ওয়াসার সাথে যারা জড়িত, বিশেষ করে আমাদের কর্মকর্তা কর্মচারীরা মানবিক আচরণ করা প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আসলে যে জিনিসটি আমাদের আলোচকদের আলোচনা থেকে বের হয়ে এসেছে যে আমাদের এই জুন বা মে এপ্রিলে বুতুরে বিল তৈরি করে ওনারা আমাদের উপর এই যে সিস্টেম লসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা আসলে কেউই আমরা প্রত্যাশা করি না। ইতিমধ্যে আমরা স্ট্যান্ডিং কমিটিতে একাধিকবার আলোচনা করেছি এবং আপনারা লক্ষ্য করবেন আজকে বাংলাদেশে আমরা কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। গ্রাম পর্যায়ে আপনি বলছিলেন যে অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে, এটা কিন্তু এর ব্যাখ্যাটা কি তাহলে? উদ্বৃত্ত টাকা করে কেন হচ্ছে? এটা টেকনিক্যাল বিষয়। আজ এই বছরটি আপনি লক্ষ্য করেছেন একদিকে যেমনি ভাবে করোনা কালে প্যান্ডামিক
সারা বিশ্বে বাংলাদেশের ঠিক একই সাথে বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমপানের পর থেকে কিন্তু আপনার প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় লোডশেডিং একটা প্রকল্প কিন্তু আপনারা নিয়েছিলেন যে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইনগুলো যাবে, সেই প্রকল্পটার কি অবস্থা? এটার সাথে আমি একমত পোষণ করি, কারণ আমি নিজেও স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি উত্থাপন করেছি। কারণ একটা সময় সম্ভবত 2-3 বছর আগে একটা বড় ঘূর্ণিঝড়ে আমাদের এটা মেচাকার হয়ে গিয়েছিল, কয়েকটি জেলা আপনার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। সেই সময় থেকেই কিন্তু আমাদের মাথায় আছে যে আমরা এই বিদ্যুতের লাইনগুলি আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে পারি কিনা। ইতিমধ্যে গভর্নমেন্ট এটি পরিকল্পনা করেছেন, কিন্তু অর্থের অনেক প্রয়োজন। এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, আমাদের সিদ্ধান্ত আছে অর্থ প্রাপ্তির সাপেক্ষে কিন্তু সরকার টাকা বরাদ্দ হয়েছে। আমি যে খবর পেলাম সে টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। এটা কিন্তু পাইলট প্রকল্প, এটা কিন্তু সারা বাংলাদেশে বরাদ্দ হয় না। এটা কিন্তু ছোট একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এটা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। তবে যে কথাটি আমি আপনাদেরকে বলছি, আরেকটা প্রশ্ন যেটা বলেছিলাম, যারা হচ্ছে যে বিত্তবান কারখানার বড় বড় মালিক, তাদের যে 100 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি, তাদের লাইন কাটা হচ্ছে না, কিন্তু গরিব প্রান্তিক মানুষ আমাদের মতো 3 মাস হলে আমাদের লাইনটা কাটা হয়। এইটা কি ন্যায় বিচার হচ্ছে কিনা? আসলে সকলকেই মানবিক হওয়া উচিত। দুর্ভাগ্যজনক সত্য আপনি লক্ষ্য করেছেন, এই করোনা কালে আমরা যখন লকডাউনে ছিলাম তখন কিন্তু শিল্পপতি থেকে ধরে একদম নিম্ন আয়ের মানুষ সকলে কিন্তু সরকারের সহযোগিতা চায়, অথচ সরকার কিন্তু সকলের সহযোগিতায় সরকার পরিচালিত হয়। আমাদের বিত্তশালী মানুষরা কিন্তু ওনাদের উপর যে আরোপিত ট্যাক্স অথবা বিল ওনারা কিন্তু পরিশোধ অনেকেই করেন না। এটা দুঃখজনক। আমরা আশা করি ওনারা করবেন। কিন্তু এখানে আপনি যে কথাটি বলেছেন, এই বিষয়ে কিন্তু আমরা স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি যে যাদের উপর অতিরিক্ত বিল পাওনা, সরকারি অথবা বেসরকারি, তাদের বিল লাইন, কারণ আমরা দেখছি প্রণোদনা প্যাকেজ গুলো মালিকরা পাচ্ছে কিন্তু শ্রমিকরা আবার ছাঁটা হয়ে যাচ্ছে। মানে রাষ্ট্র দৃষ্টিভঙ্গিটা কি একটা প্রো এলিট কিনা, একটা প্রো আরবান কিনা, একটা ধনিক অভিমুখীন, শহর অভিমুখীন এবং গরিব বান্ধব না? আমরা ঈদের সময় দেখলাম শুধু প্রাইভেট কারকে বলা হলো বাড়ি যাওয়া যাবে। এটা তো একটা ভয়ঙ্কর একটা এলিটিস্ট অ্যাপ্রোচ। যাদের প্রাইভেট কার তারা যেতে পারবে, বাকিরা তাহলে আমরা কে? আমার নিজেরই কোনো প্রাইভেট কার নাই। না, এই করোনাকালীন সময় না, আমি যদি আপনাকে চিত্রটি বলি, এই সরকার আমরা কিন্তু কৃষককে প্রণোদনা দিই। প্রণোদনা আপনার বিদ্যুতের ক্ষেত্রে দিই, অর্থাৎ তার কৃষি প্রণোদনা, সেখানে কিন্তু বিদ্যুৎ বিলের 30% গভর্নমেন্ট দেয়, কিন্তু কৃষক কিন্তু এই 30% এর সুযোগ সুবিধা পায় না। মধ্যস্বত্বভোগীরা বুক করে নিয়ে যায়। আজকে যে কথাটি আপনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শিল্পপতিদেরকে, ব্যবসায়ীদেরকে, আপনি দেখেছেন এই সরকারের আমলে সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট নামিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ দিয়েছেন, এই 9% এর মধ্যে 4.5% ব্যবসায়ীরা দেবে। আমাদের ছোট মধ্যম এবং বৃহৎ ব্যবসায়ীরা ওনারা ইন্ডাস্ট্রি করবেন, আপনার 4.5%। এখন বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে 4.5% সুদ কিন্তু বেশি না, কিন্তু এর বেনিফিটটা কিন্তু আমার শ্রমিক পাচ্ছে না। আরেকটা বলা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে একটা দুর্নীতি হয়, ঘুষ কেলেঙ্কারি হয়, যেটা ওয়াসার ক্ষেত্রে বলা হয়েছে, সেগুলোর কিন্তু সুষ্ঠু তদন্ত কিংবা বিচার আমরা ঠিক হতে দেখি না আসলে। এই যে সুশাসনের অভাব, গভর্নেন্সের সংকট, এইটাও কিন্তু অনেকটা আমাদেরকে যারা সাধারণ গ্রাহক তাদের মধ্যে ভাগ হয়ে যায় আসলে। যে কোনো দুর্নীতির কিন্তু ভিকটিম কিন্তু সাধারণ মানুষজন আসলে। আমি আপনার সাথে দ্বিমত করি না, কিন্তু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, সাকিব সাহেব যে কয়েকটি কথা বলেছেন, উনি প্রাণের ব্যাপারে লুটপাটের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। আপনারা লক্ষ্য করেছেন, সরকারি দল বিরোধী দল কোন দল না, যে জনপ্রতিনিধি এই দুর্নীতির সাথে, ত্রাণ বিতরণে লুটপাটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা। প্রায় 100 জন বরখাস্ত হয়ে গেছে, 100 জন বরখাস্ত হয়ে গেছে এর মধ্যে। ঠিক একইভাবে বিদ্যুতের সাথেও যে সকল কর্মচারী, অসাধু কর্মচারীরা জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সরকার কিন্তু জিরো টলারেন্স। এর পরেও কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমি যে কথাটি বলছিলাম, নেগেটিভ নিউজটা কিন্তু আপনাদের মাধ্যমে বেশি আসে। আমি যদি বলি গণমাধ্যমে, আপনার কিছুদিন আগে আমি নিজেও
লজ্জিত না, হয়েছি। এটা আমাদের সাংবাদিকতার সংজ্ঞা, এইটা জাহির ভাই, আমাদের সাংবাদিকতা শিক্ষক হবে, আমাদের সংজ্ঞায় হচ্ছে ধরেন আজকে পৃথিবীতে আজকে এখন যেমন নর্মাল, যদি নর্মাল অবস্থায় থাকে যে পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট থেকে হাজার হাজার ফ্লাইট নানান কেন্দ্রে চলে গেল, এটা কোনো নিউজ না। ইথিওপিয়া থেকে প্যারিসে যাওয়ার পথে একটা বিমান দুর্ঘটনা করলো, মানুষ এটাই জানতে চায়, আমরা এটি কি নিউজ করতে চাই। সমস্ত পৃথিবীর ফ্লাইট সুন্দরভাবে চলে গেছে, কেউ শুনবেও না, জানবেও না, এটা জানার দরকারও পড়ে না। সাংবাদিকতার মেসেজটাই হচ্ছে এরকম, সরকারের ভুল ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, সো দ্যাট এটা সরকারের উপকার হয়, সে যেন জবাবদিহিতার মধ্যে আসে, জনগণের সেবা করতে চায়, এটাকে বিরোধী হিসেবে দেখার সুযোগ নাই। না, আমি আপনার সাথে দ্বিমত করি না। যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে মিডিয়ার স্বাধীনতা কিন্তু সরকারের সঙ্গে একসঙ্গে যায়, আপনারা আমাদেরকে সিভিল সোসাইটির সমালোচনা একসঙ্গে যায়। আপনারা আমাদেরকে দেখাবেন, গঠনমূলক সমালোচনা করবেন, অথবা কোন জায়গায় যদি সরকারের ব্যর্থতা থাকে আপনারা নিয়ে আসবেন, এইটাই গণমাধ্যমের দায়িত্ব। ওই জায়গায়। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু যাবো জুনায়েদ সাকির কাছে। আমি শেষ করছি। আপনি লক্ষ্য করবেন, কিছুদিন আগে আপনারা একটা নিউজ লক্ষ্য করেছেন, সেটি হলো এমপিরা 20 কোটি টাকা পাচ্ছেন। বলেন এমপিরা এই সংবাদে কি বুঝাচ্ছে? সম্ভবত এমপিরা নিয়ে যাচ্ছে না, এমপিরা কিন্তু 20 কোটি টাকার প্রকল্প দিতে পারি আমরা নিচ্ছি না। কিন্তু নিউজটা এমন ভাবে সাধারণ মানুষের পারসেপশন যে এমপিদেরকে সরকার 20 কোটি টাকা করে দিয়ে দিচ্ছেন, এমপিরা পাচ্ছেন, নিচ্ছেন। ওই জায়গায় আমার বক্তব্য। আমরা ঠিকই আছে, আবার মানুষেরও বক্তব্য হচ্ছে যে প্রকল্প 20 কোটি টাকা আপনার আওতায় হবে, তার স্বচ্ছতা কতটা, তার জবাবদিহিতা কতটা, ট্রান্সপারেন্সি আছে কিনা, আলাদা এমপিরা না, ওইখানে বুঝে মানুষের সংশয়টা থাকে। এটা কিন্তু প্রকৌশল বিভাগ, একদিনে তৈরি হয়নি, এটা কিন্তু প্রকৌশল বিভাগ করে। এমপিরা প্রকল্প দেয়, বাস্তবায়ন করে কিন্তু প্রকৌশলী বিভাগ। সেখানে তদারকি মনিটরিং এর ঘাটতি আছে, প্রকৌশলীদের দুর্নীতি নিয়ে বহু রিপোর্ট আমরা দেখেছি, আসলে রাস্তাঘাট কেন ভেঙে যায়, নষ্ট হয়, তাই না, অনেক ব্যাপার আছে। যারা দুর্নীতি করবে কেউই পার পাবে না বর্তমান সরকার এই ক্ষেত্রে। এবং আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি প্রতিদিন আপনি লক্ষ্য করেছেন আপনাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সরকারি দল হোক বিরোধী দল হোক, যে বা যারাই দুর্নীতির সাথে জড়িত থাকে। অনেক ধন্যবাদ। কথাগুলো আমরা সবাই শুনি, কিন্তু কথার সঠিক ট্রান্সলেশন কিংবা অনুবাদ সত্যি সত্যি মাঠ পর্যায়ে হয় কিনা সেই সংশয় মানুষের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ। আমি একটু যাবো মিস্টার সাকির কাছে, আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও খনিজ সম্পদের। তিনি কতগুলো বক্তব্য দিয়েছেন এই আলোচনা থেকে। তিনি বলেছেন কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল করা যাবে না, মাসভিত্তিক পৃথক পৃথক বিদ্যুৎ বিল তৈরি করতে হবে, একসঙ্গে অধিক ইউনিটের বিল না করে উচ্চ ট্যারিফ চার্জ করা যাবে না, ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধন করতে হবে, মোবাইল, বিকাশ, জিপে, রবিক্যাশ, অনলাইন ঘরে বসে বিল পরিশোধ করার সুযোগ তিনি বলেছেন আরো বাড়াবেন। সব মিলিয়ে মিস্টার সাকি আপনি যদি বলেন এই সময়, আনমিউট করে, একটা ফোন আছে, ফোনটি নিচ্ছি, ততক্ষণ আপনি আনমিউট করুন। যে প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে ফোনটি করুন, কে বলছেন এবং কি প্রশ্ন আপনি রাখতে চাইছেন। আসসালামু আলাইকুম রবায়েত ভাই। জি বলুন। আমি জাভেদ বলছিলাম রাজশাহী থেকে। বলুন, রাজশাহীর কি অবস্থা? গত মে এবং জুন মাসে আমার বিদ্যুৎ খরচ হয়েছে 24 ইউনিট, আর বিল এসেছে 400 ইউনিটের। মিটার রিডার নিয়মিত রিডিং নিয়ে যাচ্ছে। জি, তাহলে এই বিলের জন্য, এই যে অতিরিক্ত বিলের জন্য দায়ী কারা? জি, অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে প্রশ্ন করেছেন মিস্টার সাকি, যদি বলেন, একজন ভুক্তভোগী নিজে তার বক্তব্য রাখলেন। আমি এই বিষয়ে কথা বলার আগে জাস্ট সংক্ষেপে এইটুকু বলে নিচ্ছি যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সরকারি মানে মহামারীর কালে তার যে নিষ্ঠুরতা আমরা একের পর এক ক্ষেত্রে দেখছি। প্রথমত এই মহামারী নিয়ন্ত্রণের এখন কোনো পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না, এবং সেখানে নানান রকম তামাশাই কেবল চলছে। কেননা লকডাউন এবং জোনাল লকডাউন এগুলো নিয়ে আমরা তামাশা দেখলাম, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ দেখলাম না। এখন দেখছি যে টেস্ট করার ক্ষেত্রে 200 টাকা করে তারা, মানে যেখানে বিনা পয়সা আগে হতো সেটা এখন 200 টাকা করে চার্জ করছেন। অর্থাৎ গরিব মানুষ যাতে টেস্ট না করেন একদিকে সেটা ব্যবস্থা করছেন, অন্যদিকে টেস্ট নিয়ে একটা ব্যবসার ক্ষেত্র হিসেবে তারা তৈরি করছেন। এবং আমরা দেখছি যে এই মহামারী কালে মানুষের চিকিৎসার ব্যবস্থা করার যত জরুরি, সেখানে সেগুলো না করে পুলিশ ব্যস্ত কিংবা গোয়েন্দা সংস্থার লোকেরা ব্যস্ত ফেসবুকে কে কি লিখছে সেগুলো ধরে নিয়ে আসার জন্য। তো এগুলোর উদাহরণ একের পর এক আমাদের আমরা দিতে পারবো। যে কথাটা আসি, যে সরকারের দিক থেকে যেটা বলা হয়েছে যে মানে বড় বড় ব্যবসায়ীরা কিংবা যারা বিরাট আকারে বিদ্যুৎ খরচ করেন তারা অনেকে বিদ্যুতের বিল দেন না।
তাহলে তাদের এখনো বিদ্যুতের লাইন কিভাবে আছে, যে প্রশ্নটা ইতিমধ্যে এখানে তোলা হয়েছে, সেটার কিন্তু উত্তর তারা ঠিক মতো দিচ্ছেন না। তার মানে সেইখানে যে যোগসাজশ হচ্ছে, সেখানে যে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, সেই জায়গায় কোনো পদক্ষেপ এই সরকার নেবেন না। তেলা মাথায় তারা তেল দিয়ে যাবেন এবং তাদের সব রকম সুবিধা দিয়ে যাবেন, জনগণের ঘাড়ে চাপাবেন। আপনি এই যে ভুতুরে বিলের কথা যেটা আমরা আলোচনা করছি, এখানে ভুতুরে বিল যখন সরকার স্বীকার হচ্ছে, তখন প্রথম কাজ হচ্ছে যে এই বিল স্টপ করা, এবং দুই হচ্ছে যে এই বিলটাকে যথাযথভাবে ঠিক করার দায়িত্ব আবার এই বিদ্যুৎ বিভাগেরই। তাদের লোকজনকেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎটাকে আবার নতুন করে ঠিক করতে হবে। মানুষকে কেন বিদ্যুৎ বিভাগে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে প্যান্ডেমিক কালে? সেই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে। সেই জায়গাতে কিন্তু আমরা এখন পর্যন্ত পরিষ্কার নির্দেশনা পাচ্ছি না যে সরকার এই বিদ্যুতের স্থগিত করছে এবং সেটা নতুন করে যথাযথ বিল যাতে প্রত্যেকের ক্ষেত্রে হয় সেই ব্যবস্থা তারা করছে। আর আপনারা দেখতে পাচ্ছি যে এই প্যান্ডেমিক কালে সরকার নতুন করে আইন করতে যাচ্ছেন বছরে তারা যাতে কয়েকবার বিদ্যুতের দাম বৃদ্ধি করতে পারেন সেই অনুযায়ী। তো এই যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাই। আমরা যখন দাবি করছিলাম যে এই মুহূর্তে আমাদের বাজেটের বরাদ্দ বাড়ানো দরকার, মানুষের হাতে টাকা দেওয়া দরকার, সেটার জন্য এই যে ক্যাপাসিটি চার্জের নামে 50,000 কোটি টাকার উপরে দেওয়া হলো, আমাদের বিরাট বলা হচ্ছে ক্যাপাসিটি, কিন্তু আমরা এখনো বিদ্যুতের লোডশেডিং এর মধ্যে থাকছি। এই সমস্ত অসঙ্গতির কোনো কিন্তু পরিষ্কার কোনো জবাবের জায়গা আমাদের এখানে নাই। আমি আসি পানির ক্ষেত্রে, যে পানির ক্ষেত্রে যেটা এখানে তাকসিম সাহেব যে কথাটা বললেন যে আমরা পানির দাম কত বৃদ্ধি করা হয়েছে এবার ফেব্রুয়ারি মাসে যে বৃদ্ধিটা করা হয়েছিল, সেটা পুরোপুরি প্রায় মানে একেবারে 25% কাছাকাছি, অর্থাৎ 11 টাকা সামথিং থেকে 14 টাকার উপরে। আগে তারা নির্বাহী আদেশে যেগুলো করতেন 5-6% করে প্রায় কয়েক বছর অথবা 1-2 বছরের মধ্যে এটা বৃদ্ধি করতেন। এবারে এক লাফে তারা 25% বৃদ্ধি করতে গেলেন পানির দাম, এবং সেটা যখন রিচ করে মানে একটা আদালতের মধ্যে থাকলো, তার মধ্যে আমরা প্যান্ডেমিকে ঢুকে গেলাম। তাহলে এইটা উচিত ছিল যে এই জিনিসটা প্যান্ডেমিক কাল পর্যন্ত স্থগিত রাখা এবং এইটার পুনর্বিবেচনা করা, এবং সেই পুনর্বিবেচনা তারা গেলেন না। এখন সেটা বাস্তবায়নে যাচ্ছে না। এই 25%-এর সাথে যুক্ত হবে হচ্ছে সারচার্জ, কি বলে ভ্যাট 15% এবং সুয়ারেজের চার্জ। তো সুতরাং এইটা তো আরো বৃদ্ধি পাবে। এখন এই যে বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে আমাদের হিসেবের মধ্যে নেওয়া দরকার। এখন এই বৃদ্ধি কেন হচ্ছে? উনি বলছেন যে খরচ বেড়ে গেছে। খরচ বাড়ছে, পানির জন্য যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করা হচ্ছে সেই প্রকল্পগুলোর কোনো স্বচ্ছতা আছে বাংলাদেশে কোনো একটা প্রকল্পের স্বচ্ছতা আমরা করতে পারি? উনি মাননীয় সংসদ সদস্য তিনি বললেন যে এখানে অনেক রকম তথ্য জায়গা হচ্ছে। আমরা বাংলাদেশে জানি কিভাবে এই দেশ থেকে বছরে 70,000 কোটি টাকার উপরে পাচার হয়, এই দেশে লুটপাট করে কিভাবে বালিশের ভেতরে টাকা থাকে, কিভাবে এখন ডিমের দাম 1,000 টাকা পর্যন্ত সামনে আসে। এখন এটা যদি বলেন যে ভুল তথ্য, সেই ভুল তথ্য চ্যালেঞ্জ তো আপনাদেরকে করতে হবে যেটা ভুল তথ্য। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের নামে যে বিল হচ্ছে, এটা তো ডাক্তাররা বিল করেন নাই, তাদেরকে যারা খাদ্য সরবরাহ করে তারা বিল করেছেন। কাজে এই দায় কিন্তু ডাক্তারদের নাই, দায় হচ্ছে যারা তাদের খাদ্য সরবরাহ করেন। কাজে সেই জায়গায় কিন্তু দুর্নীতি যে চলছে, তার কোন রকম স্বচ্ছতার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমরা যে কথাটা বলবো যে বাংলাদেশে এই মুহূর্তে পানি বলেন, বিদ্যুৎ বলেন, সমস্ত ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি দাম বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার, অথচ সরকার এই সমস্ত জায়গায় দাম বৃদ্ধি না করে যে সমস্ত জায়গা থেকে টাকা উদ্ধার করতে পারতেন, টাকা উদ্ধার করার একটা বড় জায়গা হচ্ছে এই দুর্নীতিবাজদের ধরা, যারা ব্যাংক লোপাট করেছে, যারা টাকা পাচার করেছে, সেখান থেকে টাকা উদ্ধার করা, সেখান থেকে আমরা বড় আকারের একটা অর্থ সঞ্চয় করতে পারতাম। 2 নম্বর জায়গা হচ্ছে যে আমরা এই বাংলাদেশের যে সমস্ত মেগা প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলো এখন পুনর্বিবেচনা করতে পারতাম যে কোনটাতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে খরচ করব, কোনটাতে করবো না, স্থগিত রাখবো। কারণ আমাদের এখন বাজেটের ব্যয়ের অগ্রাধিকার খাতগুলো ভিন্ন, স্বাস্থ্য খাত থেকে শুরু করে শিক্ষা, সামাজিক সুরক্ষার জায়গায়। কিন্তু সরকার কি করছে সেখানে? আপনি ধরুন সারের যে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেল, সেই সারের আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার ফলে সারে যে ভর্তুকির কথাটা বলা হচ্ছে সেই ভর্তুকি কিন্তু লাগবে না, ফলে সরকার এই ভর্তুকি কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করবে। এইভাবে কিন্তু আমরা খাতের বরাদ্দ দেখছি, কিন্তু বাস্তবে সেখানে খাতগুলোতে সত্যিকার অর্থে খরচ আছে। অনেক ধন্যবাদ পারমাণবিক প্রকল্পের এইভাবে সামাজিক সুরক্ষা খাতে আপনি বলছেন বিরাট আকারে বাজেট দিয়েছেন, কিন্তু সেই বাজেটে পেনশন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং সঞ্চয়পত্রের সুদ সবই আপনি সেই সামাজিক সুরক্ষা খাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কাজে আপনার প্রকৃত অর্থে এখন এই মুহূর্তে অগ্রাধিকার খাতে মানুষের হাতে টাকা পৌঁছানোর জন্য যে বাজেট, সেই বাজেট আমরা দেখছি না, উল্টো মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো। হয়েছে
কর ব্যবস্থাপনা দক্ষ করে যারা কর দিতে সক্ষম, যাদের কর ফাঁকি দিচ্ছেন তাদের কাছ থেকে কর আদায় করার প্রকল্প নেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু যেখান থেকে অর্থ সঞ্চয় হতে পারে, যে সঞ্চয় দিয়ে টাকা আমরা খরচ করতে পারি, সেই জায়গায় মনোযোগ না দিয়ে জনগণের ঘাড়ে কিন্তু নানান ভাবে। অনেক ধন্যবাদ মিস্টার প্রকৌশলী তাকসিম খান। যদি একটু বলেন, এই যে 25% উলম্বন বলা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, এক ধাপে 25% বাড়ানো হয়েছে, এইটা নিয়ে যদি আপনি একটু খণ্ডন করেন, কেন হয়ে গেছি? কারণ এত প্রসঙ্গ এসে গেল ঢালাও, আমরা তো এসেছি আমার বিদ্যুৎ আর পানি নিয়ে কথা বলতে, তাহলে তো আমি খেই হারিয়ে ফেললাম। জি, এবং ওগুলোর জবাবও তো আমি দিতে পারবো না। আপনি পানির মধ্যে থাকুন, এই যে 25% বৃদ্ধি নিয়ে কথা বলুন আপনি। বলতে বলতে বলা হয়ে গেল সব লুটপাট হয়ে যাচ্ছে, বড় বড় প্রকল্প। ঢাকা ওয়াসার কোনো বড় প্রকল্পে কোশ্চিন কালেও মেজর কোনো দুর্নীতি হয় নাই, তবে ছোটখাটো ইট হতেই পারে, সেটা আমি বলছি না। কাজে এই কথাটা সম্পূর্ণ অসত্য। আচ্ছা, আপনি ঢালাও বলে দিলেন যে সমস্ত মেগা প্রজেক্ট গুলো, তাহলে তো আপনি ঢালাও বলে দিলেন বাংলাদেশের সব লোক চোর। এইখানে তো খুব ভালো ভালো লোক আছে, এখানে তো জামিনুর রেজা চৌধুরীর মতো লোক আছেন, এখানে তো কয়েকদিন আগে আনিসুজ্জামান স্যার মারা গেল ওনার মতো লোক আছেন। কাজে আপনারা যদি এইভাবে কথা বলেন যে সমস্ত মেগা প্রজেক্ট গুলো একেবারে দুর্নীতি ভরা, আমি অন্তত আমার অংশটুকু বলতে পারবো, অন্যগুলো আমার সাবজেক্ট না। পানি সংক্রান্ত যে সমস্ত মেগা প্রজেক্ট গুলো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং এগুলো প্রত্যেকটা মাস্টার প্ল্যান অনুযায়ী হয়েছে এবং প্রত্যেকটাই সঠিক হয়েছে। যদি কোনো কেউ কিছু বলতে চান, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, মানে পুরোপুরি আমার কাছে আপনি আসেন, আপনি কোনটা নেই, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের আপনি অডিট রিপোর্টটা অ্যাবসলিউটলি ক্লিন। তারপরে যদি আপনার প্রশ্ন থাকে আমি আপনাকে উত্তর দিব, যার কাছে আপনি উত্তর চান তার কাছ থেকে উত্তর নিতে পারেন, যে লোকের সাথে কথা বলতে চান কথা বলেন। কাজে এটা সঠিক না, এইভাবে ঢালো বলাটাই ঠিক না। হ্যাঁ, যেটা এখন আসছেন যে 25% বাড়িয়েছি, হ্যাঁ 25%, 20% সামথিং, 25% বাড়ানো হয়েছে, সঠিক। এবং এটা প্রশ্নটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আগে করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যেটাকে করানোর প্রয়োজন ছিল। আপনি বলেন যদি 28 টাকা আপনার প্রোডাকশন কস্ট হয়, তা আপনি যেটাকে 11.5 টাকায় বিক্রি করছেন, 14 টাকায় বিক্রি করছেন, 15 টাকায় যদি বিক্রি করেন, তাহলে এই যে ডিফারেন্স মানিটা কে দেবে? কে টাকাটা? আপনি পানি পাবেন কোত্থেকে? তাহলে কি পানিটা বন্ধ হয়ে যাওয়াটা ভালো, নাকি পানিটা থাকতে হবে? থাকতে হলে পানিটা মানে সরকার দেবে, সরকার দিয়ে দেবে। জনগণের ট্যাক্সের পয়সা থেকে তো সেটা দেওয়া হচ্ছে। বলেন, জনগণের ট্যাক্সের পয়সা থেকে তো সেটা দেওয়া হচ্ছে। জনগণের আপনি তো সঠিক উত্তর দিলেন। তার মানে হলে আপনি ভর্তুকি দেওয়া উচিত না, এটাকে ইকোনমিক প্রাইসে চলতে দেওয়া উচিত। 28 টাকাটা 28 টাকাই হওয়া উচিত। ভর্তুকি দেওয়া উচিত না কথাটা ঠিক না। অর্থনৈতিক নিয়মে কোন জায়গায় ভর্তুকি দেওয়া উচিত অথবা কোন জায়গায় উচিত না, সেটা একটা আর্থিক নীতির ব্যাপার। সামগ্রিকভাবে কোনটা লাভজনক হবে শেষ বিচারে সেটা বিচার করা। তাহলে আপনি মনে করেন যে ঢাকার, চট্টগ্রামের এবং দিনাজপুরের প্রান্তিক লোকের টাকা সরকার কার টাকা দেয়? ট্যাক্স পেই মানি। তা শুধুমাত্র ঢাকার লোকের ট্যাক্স পেই মানি কিন্তু ঢাকায় দেয় না, সমস্ত লোকের ট্যাক্স পেই মানি দেয়। তাহলে যদি আমি প্রশ্ন করি যে ঢাকায় যারা বসবাস করেন তাদেরকে আপনি ভর্তুকি দেবেন, আর আপনি কি জানেন যে অন্যান্য জায়গায় পানির মূল্য কত? আপনি কি জানেন রংপুরে পানির মূল্য কত? আপনি কি জানেন পার্বত্য চট্টগ্রামে পানির মূল্য কত? আপনি কি জানেন রাজশাহীতে পানির মূল্য কত? রাজশাহী শহর না, গ্রামগঞ্জে। তাদেরকে আপনি ভর্তুকি দেবেন না। তারা কিন্তু এক বালতি পানি কেনে কত টাকায় জানেন? মানে এখনকার হলে মানে হাফ অফ দ্য 2 বালতি পানি 1 টাকায় কেনে। তাহলে জিজ্ঞাসা করেন যে 1000 লিটার বড় বড় ট্যাঙ্ক দেখেছেন ছাদের উপরে থাকে, বিরাট ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের সমান পানির মূল্য হলো 12 টাকা। সেই ট্যাঙ্ক 1000 লিটার, সেই ট্যাঙ্কের সমান পানি আপনি দেন 14 টাকা। আমি আপনার মধ্যে অবস্থাপন্ন লোক, আর ওই গ্রামে গঞ্জে 2টা বালতি করে নিয়ে যায়, সে দেয় 1 টাকা। তার যদি ওই ট্যাঙ্ক ভর্তি হয় টাকা দিতে হবে কত জানেন? 1200 টাকা। ওই ট্যাঙ্ক পরিমাণ পানি 1200 টাকা, যেটা আমরা খাই 12 টাকায়। তাহলে আপনি আমাকে বলেন এখানে কোথায় অনিয়ম বা অন্যায় বা অবিচার হয়েছে? এটা বলতে পারেন যে হ্যাঁ এটা মানে আমরা পারতাম যে এটাকে এখন আমরা কিন্তু স্থগিত করেছি, আমরা কিন্তু টাকাটা নেইনি, আমরা বলেছি যে আপনি না দিলেও পারেন। তবে হ্যাঁ একসাথে দেওয়াটা একটা সমস্যা, এটা ঠিক। আর এখানে যেটা বাড়ানো হয়েছে এটা অ্যাবসলিউটলি যুক্তিসঙ্গত এবং এটা না বাড়িয়ে কোনো পথ নাই। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন ঢাকা ওয়াসা চালান। আমি সুযোগ দিচ্ছি, আমার সাথে বসবেন, আমার সাথে চালিয়ে আমাকে দেখান আমি কোথা থেকে টাকাটা পাবো, আমাকে কেন সরকার দেবে, তাহলে কে দেবে আমাকে টাকাটা, আমি কিভাবে চালাবো? আমাকে অনেক ধন্যবাদ মিস্টার তাকসিম খান এই সাহস দেখানোর জন্য যে উনি খুব ট্রান্সপারেন্ট কাজ করতে চান। যে সাকি কিছু বলবেন কিনা? মিস্টার সাকি?
না, প্রথমত সরকার সারা দেশে পানি ব্যবস্থাপনার যে উদ্যোগ, সেটা তো সরকারের একটা দায়িত্বের প্রশ্ন, এবং সেই যদি সারা দেশের মানুষের কাছে পানি ব্যবস্থাপনা এবং পানি সুপেয় পানি পৌঁছে দিতে না পারে, সে সরকারের এখন পর্যন্ত মানে কি বলবো যে ব্যর্থতা, কিংবা সেটা এখনো তারা সক্ষম নয়। সেই জায়গায় সেই উদ্যোগ গ্রহণ করা দরকার। পানির দাম বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপারটাকে রেশনালাইজ করা দরকার। সেটাকে রেশনালাইজ করার জন্য আপনাদের এই যে নির্বাহী আদেশে যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে আমরা অপোজ করে এসেছি। আমরা বলেছি যে এটার জন্য গণশুনানি করেন, সবগুলো প্রকল্প আন্ডার স্ক্রুটিনি, পাবলিক স্ক্রুটিনি হওয়া দরকার, এবং সেইখানে খরচ বৃদ্ধিটা যদি যৌক্তিক হয়, সেখানে নিশ্চয়ই জনগণ সেখানে টাকা দেবে। দিনের পর দিন বিনা পয়সায় পানি খেয়ে যাবে, সেটা নিশ্চয়ই আমরা বলছি না, কিন্তু বৃদ্ধিকে একটা ন্যাশনালাইজ করার জন্য 25% বৃদ্ধি, এবং সেটা কার্যকর প্যান্ডেমিক সময়, এটা কোনোভাবেই রেশনালাইজ না। সুতরাং সেই জায়গা থেকে আমরা আর্গুমেন্টটা করছি। অনেক ধন্যবাদ। একজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। কে বলছেন? জি বলুন, আমরা শুনছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি। আমার নাম আসাদুজ্জামান আসাদ। জি, আমি একটা কথা আপনাদের এই বিভিন্ন টকশোতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন টকশোতে সমস্ত আলোচকদের কাছ থেকেই শুনি যে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তো জিরো তো কোনো দাম নাই, জিরোর পাশে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে জিরো তো শূন্য, এটা তো কোনো দাম নাই। ওই টলারেন্সের তো কোনো দাম নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, তাসকিম সাহেব তো পানি সম্পর্কে সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, ভালো ব্যাখ্যা, কোন জায়গায় কত, ওই রাজশাহীতে কত, বগুড়াতে কত, রংপুরে কত পানির রেট। তাসকিম সাহেব তো আসছেন আমার মনে হয় বেশ কয়েক বছর যাবত এখানে। তো আমরা তো এখন এই মুহূর্তে একদিকে করোনা ভাইরাসে মরছি, একদিকে বন্যায় মরতেছি, আর একদিকে আপনার পানির দাম বৃদ্ধিতে মরতেছি। এখন কত দিক দিয়ে মারবেন আমাদেরকে? একটু রিলেট দেন না, একটু মাপসাপ করেন না আমাদেরকে। অনেক ধন্যবাদ। তাসিম খান কিছু বলবেন কিনা আসলে? না, মাননীয় এই যে গ্রাহক মহোদয়, আপনার প্রতি আমার পুরো সম্মান নিয়ে বলতেছি, অবশ্যই আপনাকে মারা তো দূরেরই কথা, আপনার সামান্যতম ডিসকমফোর্ট হোক, এটা আমি চাই না। আর যদি হয়ে থাকে আমাদের দ্বারা, আমি ক্ষমা চাচ্ছি। তবে আমার মানে বাড়ানোটা, এটা আমার উপায় ছিল না। আমাদের এটা সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা করেই বাড়িয়েছে, এবং এটা বাড়ানো আপনারা নিজেরাই বলেন যে কিভাবে কি করতে হবে। তাহলে আমি তো শুনতে রাজি। অনেক ধন্যবাদ আপনাকে, আসবো আমি। আমাদের ফজলুল হক ভাই যদি একটু বলেন, অনেকক্ষণ বলছেন না আপনি, আর কি আপনার বক্তব্য আছে এই বিষয়ে? আমি আমি তাসকিন সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি মানে যথেষ্ট সাহসের সঙ্গে এই সব মোকাবেলা করার চেষ্টা করছেন। আমার এখানে একটা ছোট্ট, আমিও ওয়াসার একজন গ্রাহক। আমি ঢাকায় থাকি না, আমার বাসা নারায়ণগঞ্জে, তোলারাম কলেজের রাস্তায়। আমি এই বাসা থেকেই বলছি। এখন আমি আমার এই মহল্লার উদাহরণ দিতে পারি যে আমার মহল্লা একটা মসজিদ আছে, এই মসজিদে একটা ডিপ টিউবওয়েল আছে, এবং আপনি যদি এখানে আমাদেরকে প্রতিদিন মানে অলমোস্ট পুলিশি ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হয় যারা খাবার পানি সংগ্রহ করার জন্য আসেন, কারণ তাদের কারো বাসার খাবার যে পানি ওয়াসার থেকে তারা পান, সেটা এখন পর্যন্ত আজকে পর্যন্ত এটা খাবার উপযোগী না। হ্যাঁ, এটা আমি ঘটনাক্রমে ওই মসজিদ কমিটির সভাপতি আমাকে প্রায়শই ওই মারামারি ঠেকানোর জন্য এবং কে কার সঙ্গে কখন পানি নেবেন ফজলু ভাই জানার জন্য, মসজিদকে কি পানির বিল দিতে হয়? বিদ্যুৎ বিল, পানির বিল? মসজিদ পানির বিল দেন, কিন্তু এখন মসজিদ থেকে এটা একটা, ধরেন এটা হয়তো এক অর্থে বেআইনি হয়, কিন্তু আমরা হয়তো ওই যে মানবিক জায়গাটা থেকে আমরা সবাইকে একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি, তারা ওইখান থেকে খাবার পানিটা সংগ্রহ করেন। আমার এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে আগে যদি কোয়ালিটিটা এনশিওর করে নিতেন, যেটা আমরা একসময় বিদ্যুতের বেলায় বলেছিলাম যে আগে বিদ্যুৎ প্রবাহটা নিশ্চিত করেন, তারপর আপনি দাম বাড়ান, অনেকেই কিছু বলবে না। হ্যাঁ, যেমন এখন হেলাল ভাই যেমন শুরুতেই বলেছেন যে বিদ্যুৎ প্রবাহ অনেক চমৎকার হয়েছে। বিদ্যুতের দাম নিয়ে আগে যত হইচই হতো, এখন কিন্তু হইচইটা একটু কম হয়, কারণ বিদ্যুতের কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করেছে। তো আমি একইভাবে ওয়াসার মাননীয় এমডির কাছে বিনীতভাবে বলতে চাই যে এই কোয়ালিটিটা ইমপ্রুভ করাটাও কিন্তু মানে ওনাদের দায়িত্ব। মানে কি বুঝাচ্ছেন পানির কোয়ালিটি, মানে কি বুঝাচ্ছেন আপনি? এই যে আমি যে বললাম উদাহরণ, এই জন্যই তো উদাহরণটা দিলাম যে আমার এখানে যারা এই মহল্লার শত শত ওয়াসার গ্রাহক, তারা কেউ তাদের বাড়ির যে পানি তারা পান, সেই পানি তারা খেতে পারেন না, পান করতে পারেন না। তারা মসজিদের
ওই যে ডিপ টিউবওয়েলের পানি নিয়ে তারা মানে তাদের জীবন ধারণ করে। পুরো জুরাইন quality বলতে এই বাজার থেকে আচ্ছা, শুরু করে তবে নারায়ণগঞ্জ পর্যন্ত পানির কোনো কোয়ালিটি বলে কিছু নাই। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন হয়তো দায়িত্ব নিতে যাচ্ছে। জি মিস্টার তবে তাসিম খান একটু হ্যাঁ, বলবেন এই জিনিসে- কোয়ালিটির পার্থক্যটা কেন হয়? নারায়ণগঞ্জ, একটা জুরাইন, হচ্ছে- বাড্ডার থেকে অন্য জায়গার পানি মসজিদের পানি কেন ভালো হচ্ছে? কোন জায়গায় পানি, এক নম্বর হচ্ছে পানির সোর্স কিন্তু একই, উনি বললেন Exactly. ডিপটিউবওয়েল থেকে ওঠে, অতএব ওখানে কোনো সমস্যা নেই, কাজে আমরা হ্যাঁ। ডিপটিউবওয়েল থেকে পানি উঠেই দিই। সমস্যাটা কোথায়? লাইনে, পাইপে? পাইপে। এখন সেটা কতখানি এবং সেই জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি, এই পাইপ ঢাকা শহরের সমস্ত পাইপই তো চেঞ্জ করে ফেলছি আমরা ক্রমাগত একটা একটা করে আস্তে আস্তে, জি, এবং সেই সাথে আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কেরও চেঞ্জ করে দিই। এই দায়িত্বটা কার? পাইপগুলো চেঞ্জ করার দায়িত্ব কার? ঢাকা ওয়াসা করছে। ওয়াসা করছে না কেন তাহলে? আরে এটা ভাই, এটা লম্বা প্রসেস, আপনি বুঝেন, পুরো ঢাকা শহরের পাইপ পরিষ্কার 23,000 কিলোমিটার পাইপ, এইটা উঠিয়ে নিয়ে যাবেন আপনি যখন তখন পারবেন রাস্তা কাটতে। না, কিন্তু এটা তো জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। এরকম হ্যাঁ। পানি খেয়ে মানুষের জন্ডিস হবে, আমাশয় হবে, আরেকটা মহামারী সেটা হওয়ার হতে সুযোগ পারে নেই, আসলে। কারণ সেটা হওয়ার সুযোগ নেই এই জন্য যে আমাদের ওই যে ক্রমাগত যে টেস্ট গুলো করে তাতে দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় যখন লিকটা হয় সেই আশেপাশটাই হয় এবং সেটাকে আবার সারিয়েও দেওয়া হয়, আবার তখন ঠিক হয়ে যায়। আর ভাই যেটা বললেন, সেইখানে কিন্তু ডিপ টিউবওয়েল থেকে যিনি পানি না ওখানে বিল দেয় না, কারণ হচ্ছে এটা ফ্রি পানি, এই জন্য সবাই ওখানে নিতে যায়। তো আপনার কি পরিকল্পনার মধ্যে আছে পাইপ লাইন গুলো ধীরে ধীরে ঠিক করে ফেলা? হ্যাঁ, আমাদের সেই কাজগুলো কি সমস্ত হচ্ছে? pipeline- এখন পর্যন্ত ঢাকাকে 145 ভাগে ভাগ করা হয়েছে। জি, ঢাকার নেটওয়ার্ক 145টা, তো আমাদের 64টা অলরেডি হয়ে গেছে, বাকিগুলা হচ্ছে এবং এগুলা অনেক সময় সাপেক্ষ, কারণ আপনি জি। নিজেই তো বোঝেন যে রাস্তা কাটতে পারবেন না দিনে, রাত্রে, তারপরে আবার চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জলেস যেতে হবে। আপনার নিচে দিয়ে যাবেন। একটা প্রশ্ন করি যে আপনার অগ্রাধিকারটা আপনারা কিভাবে ঠিক না না, আমি একটু এখানে ব্যাখ্যা দিই। আমি খারাপ পানি, সাকিব ভাই, আমি একটু ব্যাখ্যা দিই। যারা এখানে যারা কি অগ্রাধিকার যারা ছিল? ডিপ টিউবওয়েলে পানি নিচ্ছে তারা কিন্তু তাদের প্রত্যেকের বাসায় ওয়াসার সংযোগ আছে এবং তারা নিয়মিত ওয়াসার যে নির্ধারিত মাসিক বিল সেটা প্রদান করেন, কিন্তু তারা ওয়াসার যে পানি সেটা অন্য কাজে হয়তো কোনো রকম কষ্ট করে তারা গোসল করছেন বা অন্য কাজে ব্যবহার করছেন। খাবারের জন্য মসজিদের পানি নিচ্ছে, আমরা খাবারের জন্য পয়েন্টে খুঁজে তাদের পেয়েছি। মজুরি, তারা কিন্তু এবং এখানে আমরা পয়সা দেখলাম যে বাঁচানোর জন্য- আমাদের পয়সা একজন বাঁচানোর মেয়র জন্য কিন্তু যাচ্ছেন না বলেছেন এখানে। যে তিনি ওয়াসাকে জরিমানাও করবেন, এরকম একটা কিন্তু না, হুমকির ওয়াসা মতো বোধহয় মেয়র দিয়েছেন। সম্মত দায়িত্ব নিয়েছে, নারায়ণগঞ্জ সিটি ওইটা কর্পোরেশন পানি না, দায়িত্ব নিয়েছে। ওইটা জি। বলা হয়েছে যে যখন ওই যে রাস্তায় যখন পরিষ্কার করে আমাদের ওই যে সোয়ারেজ এবং তখন ওইগুলো রাস্তার উপরে রেখে দেয়। জি। তবে সেটা সেদিনকে আমি মেয়র মহাজনকে কারেকশন করেছি যে আগে ছিল রাস্তার উপরে মাল ওই মশলাগুলো রেখে দিত, এখন কিন্তু আমরা নিয়ম করেছি যে ওটাকে একটা ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে, ব্যাগগুলো থাকে। এটা কি তদারকি আছে? ওয়াসারকে তদারকি আছে আদৌ ব্যাগে রাখছে কিনা? অবশ্যই জি। অবশ্যই তদারকি, মানে শুধু আমাদের না, আমাদের সব কাজে একটা করে কনসালটেন্ট নিয়োগ করা থাকে। এই যে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে আপনার মানে রাত্রে এসকাভেটর দিয়ে কাটতে গিয়ে ভোর রাত 4টার সময় গ্যাস লাইনটা কাটি ফেলেছে, এটা হতেই পারে। তো ইন্টারেস্টিং, এখন রিপোর্টে দেখলাম রাত্রে 4:30টার সময় ওখানে তিতাস গ্যাসের একজন লোক ছিল, তারপরে ওখানে ঢাকা ওয়াসার একজন লোক ছিল, IWM আমাদের কনসাল্টিং ফার্ম তাদের একজন লোক ছিল রাত 4টার সময়, কারণ রিপোর্টটা এখন তো এসছে, অন্য সময় তো আপনি জানতেও পারতেন না যে 4টার সময় ছিল কি ছিল না। এখন অ্যাক্সিডেন্ট যখন হয়েছে, দমকল বাহিনী যখন এসছে, তখন কিন্তু এই রিপোর্টটার মধ্যে পুরো দেখলাম এবং তার মানে ওকে, প্রকৌশলী খান অনেক ধন্যবাদ। হেলাল ভাই যদি একটু বলেন আপনার কোনো বিষয় উত্থাপন করবার আছে কিনা? ধন্যবাদ রুবাদ ভাই। আমি জি। একটু তাসকিন সাহেবকে 3-4টা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। এক হচ্ছে পানির বিলের সঙ্গে যুক্ত করা হচ্ছে সমপরিমাণ বিল হচ্ছে পয় প্রণালী। তাইলে পানির বিলের সমপরিমাণ যদি পয় প্রণালী হয় তাহলে আমাদের বিলটা কত হচ্ছে, তাইলে ওনাদের লস হবে কি কারণ? এক, এটা আমি জানতে চাই। দুই হচ্ছে আমি কিন্তু বাসায় পানি পাই না, আমাকে পানি মোটর দিয়ে কারেন্ট দিয়ে টেনে আমার হাউজে ঢুকাইতে হয়, তারপরে এটা উপরে উঠাইতে হয়, তারপরে পানি খাওয়া যায় না, সেই পানিকে আমাকে পানিতে মানে আগুনে ফুটিয়ে পানি খেতে হয়। ফুটিয়ে এই যে হয়। কাজগুলো, গ্যাসের এগুলোর অপচয় জন্য হয়। সব জায়গায় কিন্তু আমাকে মূল্য সংযোজন করতে হচ্ছে। অর্থাৎ আমার কিন্তু যে মাদার মিটারটা, সেখানে দেখবেন যে 6 থেকে 8,000 টাকা 10,000 টাকা বিল আসছে, শুধুমাত্র সারাদিন আমাকে মোটর টেনে টেনে রাখতে হচ্ছে পানি আনার জন্য। এই বিলটা কে দিবে? এই যে অব্যবস্থাগুলো ওনারা করেছেন এবং নতুন যে লাইনটি দিয়েছেন, সেই লাইনের কোনো এখনো কিন্তু আমরা সেগুলো কানেকশন পাই নাই। আমার পুরোনো মিটার গুলো নষ্ট, এখন আমাকে এভারেজ বিল দিয়ে যাচ্ছেন। অর্থাৎ উনি যেভাবে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করো, আমাদের গ্রাহক হিসেবে আমরা কিন্তু পরিষ্কার করতে পারছি পানি না। সেই অর্থে অর্থাৎ পরিষ্কার আমার- পানি না আসলে। হ্যাঁ, জি, ঠিক তাকসিম আছে। সাহেব কি বলবেন? মানে হ্যাঁ, অবশ্যই ওয়াসার বলবো। সঙ্গে তো আমাদের একটা যে সিটিজেন চার্টার আমাদেরকে বিশুদ্ধ পানি দিবে, কিন্তু আমরা দেখলাম ওয়াসার নিজেরাই আপনারা বিশুদ্ধ পানির মিনারেল ওয়াটার বের করেছেন। তার মানে আপনাদের পানিটা বিশুদ্ধ না আসলে, ট্যাপ ওয়াটার।
না, এটা না, কি না, কন্ট্রাডিকশন আমরা কিনা? কোনো আপনি ইউরোপে যান, mineral water জার্মানিতে বার যান, করিনি। ট্যাপ ওয়াটার সবচেয়ে আমরা নিরাপদ কোনো বলা mineral হচ্ছে, water বার সবচেয়ে করিনি। সেফ। আমাদের আপনি বোধহয় জানেন, এই দেখেন আবার উল্টা কিন্তু বলেন জি, কেন মিনারেল ওয়াটার আপনারা বিক্রি করেন না, এটা আবার আমাদেরকে অভিযোগ করে। হ্যাঁ, আমরা মিনারেল ওয়াটারটা বের করেছি কারণ সরকার মনে করে যে সরকারের দুটো জিনিস, আমাদের মিনারেল ওয়াটারটা হলো, এটা হলো কোয়ালিটি এবং প্রাইস। বাংলাদেশের সমস্ত যারাই বের করবে তাদের কোয়ালিটির এটালন বা স্ট্যান্ডার্ড কোনটা যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে হলো এই যে এটা হলো স্ট্যান্ডার্ড, জি। মাম হোক আর না, যেই কিন্তু হোক। পৃথিবীর অন্যত্র কিন্তু ট্যাপ ওয়াটারকে আমাদের সবচেয়ে সেফ আমাদের বলা হয়। দুটো তো সেই পারপাসে, নিরাপদ ট্যাপ ওয়াটার কেন পাচ্ছি না আমরা? আমি শুনেন, না, আমাদের যদি দুটো পারপাসে ওনারটা স্ট্যান্ডার্ড হয়, বাকিগুলো স্ট্যান্ডার্ড না হয়, সেগুলো বন্ধ করে দিচ্ছেন না কেন? বলি, আপনি তো বললেন যে বোতল, আমাদের বোতল পানি বিক্রি করার জন্য নয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করে রেখে দেওয়ার জন্য। কারণ আমাদেরকে দেখাতে হবে, সরকারকে দেখাতে হবে যে স্ট্যান্ডার্ডটা কোনটা আর প্রাইস, আমাদের প্রাইসটা দেখেই মানুষ প্রাইস ঠিক করে। তো কাজে আমাদের উদ্দেশ্যটা কিন্তু বাজারে মার্কেট করা না, এটা হলো যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে রাখা, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। এই জন্য কিছু প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটা আমরা সরকারি ভাবে বিক্রি করে দিই। না, তাসকিন সাহেব, আচ্ছা, নতুন লাইনটা আমরা কবে পাবো? হচ্ছে এভারেজ বিল করা বন্ধ করবেন কবে? সরি, আমরা নতুন লাইনটা কবে পানি পাবো? এভারেজ বিল করা বন্ধ আচ্ছা, করবেন আপনি কবে? নতুন লাইন অতিরিক্ত শব্দটা বিল ভালো না, করা বন্ধ শব্দটা করবেন হচ্ছে কবে? ডিএমএ, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া, যেটা আমি একটু আগে বলছিলাম 145টা। আপনি কিন্তু একটু আগে বললেন যে নতুন লাইন এখনো লাগেনি, যখন তখন আপনি পুরান লাইন থেকেই লাইন পাচ্ছেন, আমার পুরান লাইনটা তো ভালো না, আপনি নিজেই বললেন। তাহলে আপনি কি করে, আমি তো বললামই যে আমরা নতুন লাইনে যাচ্ছি শব্দটা ঠিক না, আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে আমরা কম্পিউটারাইজ করছি। এই যে সিস্টেমে আপনাদের, যেই সিস্টেমে একটা ক্লাস্টার, একটা ডিস্ট্রিক্ট, একটার পানি আরেক ঢুকবে না এবং একটার ইন অ্যান্ড আউট পুরোপুরি আমরা মেজার করি, আমরা ঘরে বসে পানির এখন বিলের দেখতে সঙ্গে পারি। পয়পরলের বিলটা আসতেছে। আচ্ছা, পানির বিল যত টাকা, পয়পরলে তো আপনি খরচ কোথায়? আচ্ছা, এই জিনিস আপনি আপনি বলেন। অত্যন্ত ভালো কথা বলেছেন। আপনি কি জানেন যে ওয়াটার মেইনটেনেন্স এন্ড ওয়াটার কনস্ট্রাকশনের 1 টাকা খরচ হলে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং সুয়ারেজ ম্যানেজমেন্টের 4 টাকা খরচ হয়? এটা একটা, আপনি যে কোনো ইন্টারনেটে যান দেখেন যে সব জায়গায়, কারণ ওটা আরো বেশি। জি, এবং আমাদের যে সুয়ারেজ নেটওয়ার্ক, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে সমস্যাগুলোর একটা উপলব্ধি আমাদের হয়েছে। আমাদের সঙ্গে মাননীয় এমপি মহোদয় ধৈর্য ধরে শুনেছেন। নিশ্চয়ই আপনি পার্লামেন্টে এগুলো কথা বলবেন এবং যেসব প্রতিষ্ঠান দায়ী তাদেরকে ডেকে এনে একটা জবাবদিহিতা নিশ্চিত করবেন। জি, মাননীয় এমপি মহোদয়। জাহির ভাই বলেন। ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটি ওনাদের আলোচনা থেকে আপনি যে সূত্রপাত করেছিলেন যে আমাদের শিল্পপতিদের বকেয়া বিল কেন আমরা আদায় করতে পারছি না, বা না করতে পারলে কেন আমরা কেটে দিচ্ছি না, আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, এটা বিদ্যুৎই হোক আর ওয়াসাই হোক, গভর্নমেন্টের এজেন্সি, কোনো ছোট্ট বড় যেই হোক না কেন, ওনাদের কাছে যদি গভর্নমেন্টের এই বিল পাওনা থাকে, ওনারা যদি পে না করেন সময় মতো, তাহলে কিন্তু পিডিআর অ্যাক্ট অর্থাৎ পাবলিক ডিমান্ড অ্যাক্ট একটা আছে, সরকারি পাওনা আদায় রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই ওনাদেরকে। আমরা কিন্তু সরকারি বছরের পর বছর রেহাই পেয়ে যাচ্ছে, তাদের খুব বিশাল নেটওয়ার্ক, বিশাল অ্যাসোসিয়েশন, রেহাই পাওয়া পাওয়ারফুল, তারা খুব সিন্ডিকেট। না, রেহাই পাওয়ার কোনো সুযোগই নেই, আপনাকে বিল পেমেন্ট টুডে অর টুমোরো দিতেই হবে। অতএব এই জিনিসটি আমি পরিষ্কার করছিলাম। এরপরে যে জিনিসটি বিদ্যুতের অতিরিক্ত বুতুরে বিলের ব্যাপারে মাননীয় মন্ত্রীর যে স্টেটমেন্টটি, এরপরে বোধহয় আমার আর বক্তব্য কোনো প্রয়োজন নাই। আমি সাকিব সাহেব আসলে ওনার বক্তব্যে ঢালাও ভাবে সরকারের সমালোচনা করেছেন। প্যান্ডামিকে, করোনা কালীন অবস্থায় সরকার কিছুই করছে না। আসলে উনার এই বক্তব্যটি আমি প্রত্যাশা করি না। উনি প্রগতিশীল রাজনীতি করেন, উনার বক্তব্যে আসলে কিন্তু বিএনপি জামাতের সুর আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি যদি উনাকে স্মরণ করিয়ে দিই, আমরা যখন পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনার জন্য উদ্যোগ নিয়েছিলাম, তখন কিন্তু বিএনপি জামাতের ষড়যন্ত্রে পড়ে বিশ্ব ব্যাংক কিন্তু এই সরকারের দুর্নীতির ষড়যন্ত্র ওনারা কিন্তু লক্ষ্য করেছিলেন। আসলে প্রশ্ন করতে চাই আপনাকে, প্লিজ মাননীয় মন্ত্রী, আমি একটু বলি, এই যে গত সপ্তাহে আমরা দেখলাম যে 200 টাকা করে করোনা টেস্টের জন্য বলা হচ্ছে যে এখন প্রত্যেকে 200 টাকা করে দিতে হবে। এখন ধরেন একজন হত দরিদ্র মানুষ, সে 200 টাকা দিবে কিভাবে? যদি এরকম করা হতো, মাননীয় মন্ত্রী একটা মিনিট, যদি এমন করা হতো যে না, টেস্টের জন্য 500 টাকা নেবেন, আরেকটা বুথ থাকবে একেবারে যারা বিনা পয়সা করবে, আর আমরা যারা দিতে পারি, যারা বিত্তবান, তারা 500 টাকাতে করাবে, আরেকটা বুথ আপনি রাখেন যারা একদম ফ্রি করাবে। এইগুলো যখন আপনি করবেন না, তখন তো সমালোচনা হবেই। না, সমালোচনা ঢালাও ভাবে আসলে করা ঠিক না। কারণ আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই 4 মাসে করোনাকালীন অবস্থায়, হ্যাঁ সাকিব সাহেব, অবশ্যই আমি আপনার বক্তব্যে
উত্তর দেওয়ার পরে আপনি উত্তর দেবেন, জি আমার কোনো দ্বিমত নাই। কারণ এখানে এই 4 মাসে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে কি দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছেন। সারা বিশ্বে অনেক দেশ কিন্তু আপনি লক্ষ্য করেছেন করোনা মোকাবেলায় অনেকে কিন্তু অনেক রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কিন্তু এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে উনি বলেছেন 6 মাস দরিদ্র মানুষের মুখে খাবার দেওয়া হবে। আজকে এই কথাটি আপনি স্বীকার করলে আমি খুশি হতাম। বাংলাদেশে 4 মাসের মধ্যে একজন মানুষ না খেয়ে মারা যায় নাই। আমরা কিন্তু আপনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কথা বলেছেন, আজকে লক্ষ্য করেছেন আমরা কিন্তু আরো 50 লক্ষ মানুষকে আপনার মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা বিধবা ভাতার ভাইরেও কিন্তু 30 কেজি আপনার ফেয়ার প্রাইস 10 টাকা কেজি চাউল আমরা কিন্তু তুলে দিচ্ছি। আমাদের পৌরসভাতে আমরা কিন্তু আরেকটা কার্ড করে রেশন কার্ড করে আমরা সাধারণ মানুষের মধ্যে খাদ্যগুলি তুলে দিয়েছি। কিন্তু হেলাল ভাই যে কথাটি বলেছেন আমি ওনার প্রতি সম্মান রাখি, ওনার প্রস্তাবের প্রতি আমি সম্মান রাখি, কারণ এই কথাটি সত্য। একটি কিট বাজারে ক্রয় করতে 3000 টাকা খরচ হয়। একটা কিট যে আজকে 3000 টাকা করে ভর্তুকি দিয়ে সরকার কিন্তু এতদিন চালাচ্ছে, এবং সাম্প্রতিককালে যে সিদ্ধান্তটি নিয়েছেন 500 এবং 200, এটা যদি এমন হতে পারে বাস্তবতার নিরিখে সরকার পুনর্বিবেচনা করতে পারেন। অবশ্যই সাধারণ মানুষ এই 200 টাকা দেওয়া তাদের জন্য কিন্তু অনেকটা কষ্টকর। আমিও মনে করি, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে অবশ্যই সরকারের কাছে আপনাদের সাথে আমিও একমত, সরকারের কাছে রিকোয়েস্ট করব যে গরিব মানুষের জন্য এই জিনিসটি ফ্রি করে দেওয়ার জন্য। সচ্ছল মানুষকে 500 করে দেন, 500কে 700 করে দেন, তাতে আপত্তি নেই। সচ্ছল মানুষ যারা আমরা 500 জায়গাতে আপনাদের একমত। কিন্তু আমি সাকি সাহেব যে কথাটি বলছিলেন সরকার কিছুই করছেন না, ঢালাওভাবে সমালোচনা করছেন উনি মেগা প্রকল্পের। আমি যদি বলি আজকে বাংলাদেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করা এই সরকারের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে। আপনি লক্ষ্য করেছেন পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, ফ্লাইওভার বলেন, আপনি 4 লেন বলেন, এই যে মেগা প্রকল্পগুলি বা বিদ্যুতের আজকে কোথায় বিএনপি যখন ক্ষমতায় ছিল হরিলুট ছিল, উনি বলেছেন দুর্নীতি। আমরা কিন্তু দুর্নীতি টাকা বিদেশ থেকে মানি লন্ডারিং টাকা কিন্তু আমরা বিদেশ থেকে ফেরত এনেছি। আপনার হাওয়া ভবনের কথা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। আপনার বেগম খালেদা জিয়া এবং তার সন্তান এতিমের টাকা আত্মসাৎ করে আপনার আদালতের দ্বারা কিন্তু ওনারা সাজাগ্রস্ত। আজকে আমরা লক্ষ্য করেছি, কি লক্ষ্য করলাম, বিএনপির এমপিরা পার্লামেন্টে এই বাজেট নিয়ে কিন্তু ওনারা সমালোচনা করেছেন, কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন ওনারা রাস্তায় এসে বাজেট আপনার ছিঁড়ে ফেলেছেন। ওনাদের আসলে ওনাদের পূর্বের যে রাজনৈতিক কালচার ওনাদের কিন্তু যায় নাই। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে সুইস ব্যাংকের রিপোর্ট যে দিয়েছে 5000 কোটি টাকা কিন্তু এই সময় এখনো রয়ে গেছে। আসলে এই জিনিসটা আমার কাছে এবং টোটাল 60,000 কোটি টাকা রয়ে গেছে পানামা থেকে শুরু করে সুইস ব্যাংকে যে টাকা হেভেন যে দেশগুলো সেইখানে আইল্যান্ড গুলোতে। না সুইস ব্যাংকে যে টাকা পাচার হয়েছে আপনারা যে রিপোর্টটা দিয়েছেন, আমি মনে করি স্পষ্ট করে বলা উচিত আপনার কোন কোন ব্যক্তি বা ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা কে বা কারা বলে না। সুইস ব্যাংক ব্যক্তির নাম বলেন, আপনি জানেন না। আপনার রিপোর্টটা আমার মনে হয় পরিষ্কার। কিন্তু ভারত কিন্তু করেছিল, ভারত ব্যাংক সুইস ব্যাংকের সঙ্গে দেন দরবার করে এবং মামলা করে তারা কিন্তু অনেকগুলো টাকা ফেরত আনতে পেরেছিল। আমাদের সেরকম উদ্যোগ কিন্তু আমরা দেখছি না আসলে। না, কিন্তু দুর্নীতিগ্রস্ত যেই হোক না কেন তাদের হাত থেকে সরকার কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। আমি আপনাদেরকে এই কথাটি বলছিলাম, এই করোনাকালীন অবস্থায় কিন্তু 5,68,000 কোটি টাকার আমরা কিন্তু একটি বাজেট আমরা গত 2 দিন আগে গতকালকে আপনি লক্ষ্য করেছেন আমরা পাস করেছি পার্লামেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই পার্লামেন্ট চালিয়ে আমরা এই জীবন জীবিকার কর্মকে পরিচালিত করছি। আজকের আলোচনা থেকে আমাদেরকে একমত হতে হবে, আমাদের এই রাজনৈতিক কাদা চুরাচুরি ছেড়ে দিয়ে আমরা ঐক্যমতে এই মানুষকে আমরা রক্ষা করা। জি মিস্টার সাকি, যদি বলেন ঐক্যমত সম্ভব কিনা, যে শুধু আপনি ঢালাও ভাবে সরকারের সমালোচনা করেছেন, সরকারের অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট আছে, সেগুলো বলছেন না কেন? ঢালাও ভাবে যখন দুর্নীতি চলে, লুটপাট চলে, তখন ঢালাও ভাবে বলা ছাড়া তার উপায় থাকে না, কারণ আপনি আমাকে সেই সময় দিবেন না যে প্রত্যেকটি খাত দেখে দেখে এই লুটপাটকে চিহ্নিত করা। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা বলছেন এগুলো সব মৌখিক কথা যে আমরা করোনা মোকাবেলায় অনেক পদক্ষেপ নিয়েছি। সবাই এটা জানে যে বাংলাদেশে করোনা মোকাবেলার ক্ষেত্রে পুরো দৃষ্টিভঙ্গি সরকারের ভুল, এবং সরকার জনস্বাস্থ্য এবং ভাইরোলজিস্টদের কোনো পরামর্শ আসলে বাস্তবে গ্রহণ করে নাই। কারণ যদি সেটা গ্রহণ করতো তাহলে করোনার সংক্রমণটা প্রতিরোধ করার যে প্রধান কাজ,
এবং সেইটা যে বেশিরভাগ মানুষ 99% মানুষকে যে হাসপাতালে যেতে হবে না, তারা সংক্রমিত হয়ে হয়তো ভালো হয়ে যাবে, তাদের মধ্যে সংক্রমণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতাম, এবং সেটার জন্য কার্যকর একটা লকডাউনে যেতেন, সেটা তারা জান নাই। কালকে কিন্তু সংসদে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন, অপসারণ দাবি করেছেন। মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের জন্য ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় প্রাইভেট হাসপাতালগুলো তো কোভিড টেস্ট করাচ্ছে। এখানে গরিব মানুষের জন্য কিংবা সাধারণভাবে নিম্নবিত্ত এবং দেশের কোটি কোটি মানুষের জন্য মধ্যে যে সংক্রমণের সম্ভাবনা, তার জন্য তো টেস্ট করানোটা হচ্ছে প্রধান কাজ, নাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেইখানে এই টাকা বরাদ্দ মানে হচ্ছে হয় গরিব মানুষ যাতে টেস্ট না করায়, অথবা এটা নিয়ে আপনি বাণিজ্য করতে চান। সুতরাং সে কোনো দেশেই কিন্তু মহামারীতে টেস্ট ফ্রি, সব দেশে, এমনকি সাউথ এশিয়া একমাত্র বাংলাদেশেই এই ফি ধার্য করা হয়েছে। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত যে সব জায়গায় বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহের জন্য জনগণের দিকেই সরকার মনোযোগ দিচ্ছে, ওই লুটেরাদের দিকে যাচ্ছে না। আপনি বলছেন যে বিএনপি 2002 সালে বিএনপি আদমজি বন্ধ করেছে, আপনারা আজকে 26টা পাটকল বন্ধ করতে যাচ্ছেন। ইউ আর ফলোইং বিএনপি। সুতরাং সেই দিক থেকে আমরা বলতে চাই যে আপনাদের যে নীতি, সেই নীতির জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ওই বলে গত 2005 সাল থেকে 14 সাল পর্যন্ত যে 6 লক্ষ কোটি টাকা, কিংবা আপনাদের 11 বছরে এখন জিএফআই পাটকল তো আমরা বন্ধ করছি না, পাটকল তো পুনরায় চালু করতে যাচ্ছি আমরা, পাটকল তো পুনরায় চালু করতে যাচ্ছি। আপনারা টাকা উদ্ধার করেন, সেখান থেকে টাকা উদ্ধার করলে আপনাদের বাজেট যেগুলো অগ্রাধিকার। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, মিস্টার তাকসিম আপনি যদি বলেন 30 সেকেন্ডে, 30 সেকেন্ড, ধন্যবাদ। 30 সেকেন্ডে আমরা ওয়াসা থেকে একটু ইতিবাচক কথা শুনতে চাই, আশার কথা যদি বলেন। এটুকু কথা বলবো, আশার কথা। ওয়াসা এই প্যান্ডেমিকের সময়ও আমরা আমাদের কাজ আল্লাহ তাআলার অশেষ রহমতে পুরোপুরি করেছি। যখন কিনা সবাই লকডাউন, আমরা কিন্তু লকডাউনে ছিলাম না। এক, দুই হচ্ছে আমি একটা প্রশ্ন করতে চাই। গতকাল এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক আন্তর্জাতিক সেমিনার করেছিল, এখানে তারা ঢাকা ওয়াসাকে দেখিয়েছে যে আমরা সাকসেসফুলি এই প্যান্ডেমিকটাকে আমাদের মতো করে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো আধুনিক, আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক ওয়াসা চাই। একটা প্রশ্ন শুধু আপনাকে করতে চাই, এই যে জুরাইন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত দূষিত পানি, আপনারা যখন পানির এই যে লাইন নতুন করে ঠিকঠাক করছেন, সেক্ষেত্রে অগ্রাধিকারের সেই জায়গাগুলো কেন আগে আসলো না? সেইগুলো একটা প্রশ্ন হচ্ছে যে যখন এটা মানে ডিজাইন করা হয়েছে, তখন কতগুলো জিনিসকে দেখা হয়েছে। এক, যে ওখানে পানি মাটির 16 ফিট নিচে পাইপ, ট্রেঞ্চলেস টেকনোলজি 16 ফিট নিচে যাবে না। তো আমি তো ট্রেঞ্চলেস টেকনোলজিকে প্রথমে ব্যবহার করব, আমি তো দেখতে চাই যে টেকনোলজি ব্যবহার করে হয় কিনা। কাজে ট্রেঞ্চলেস যেখানে যাবে না, সেখানে যেমন ওল্ড ঢাকা ইসের মধ্যে লালবাগের ভিতরে ট্রেঞ্চলেস যায় না, কারণ ওখানে অত বড় মেশিন নিয়ে যাওয়া যাবে না, রাস্তার নিচে দিয়ে আমরা মাটি কেটে চলে যাবো, রাস্তা কাটবো না। কাজে ওগুলা সম্ভব হয়েছে কোথায়? করা জায়গায়। কাজে সরকার স্বাভাবিকভাবে নিকুঞ্জ দিয়ে শুরু করতে হয়েছে, তারপরে এখন যাচ্ছে। এখন কিন্তু আমাদের গ্যান্ডেরিয়া গিয়েছে, এখন মতিঝিলে এসছে এবং ওখানেও যাবে। পুরো ঢাকা শহরই কভার করা হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। আমি যে শেষ পর্যায়ে হেলাল ভাই 30 সেকেন্ডে যদি বলেন কি আশা করেন ওয়াসার কাছে, আপনি ইতিবাচক কথা হয়েছে, উনি কথাও বলেছেন, ইতিবাচক কি আশা করেন? প্রথমত হচ্ছে ওয়াসা এই মুহূর্তে তাদের যে মানে ভুতুরে বিল যেগুলো, অর্থাৎ যেগুলোকে এভারেজ বিল দেওয়া হচ্ছে, এটা তারা সংসদে এভারেজ বিল দেবেন। ওটাই বিক্ষিপ্ত এভারেজ বিল দিচ্ছেন আপনারা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়াসার কাছে সুপেয় পানি চাই, যেটা আমরা খেতে পারবো, যেটা আমরা বিক্রি করছেন সেটা না, আমরা যেটা খেতে পারি। আরেকটা বিষয় বলে শেষ করছি, এই বাজেটে যেটা বলা হয়েছে প্রত্যেক এমপি কে 20 কোটি টাকা করে দেওয়া হয়েছে। আমি একটু বলি রুবাইল ভাই, আমি কথাগুলো শেষ করতে চাই। জি, প্রত্যেক এমপি কে 20 কোটি টাকা করে দেওয়া হয়েছে ওনাদের এলাকা উন্নয়নের জন্য। আমার মনে হয় যে আমাদের গ্রামগুলো এখন প্রায় শহরের কাছাকাছি। যখন আমার ক্ষুদ্র ব্যবসায়ীরা, অনু ব্যবসায়ীরা একেবারে নগদ টাকার জন্য সবাই ভুগছে, সেক্ষেত্রে 6000 কোটি টাকা দেওয়া হলো এমপিদের, তখন কিন্তু আসলে আমাদের এক ধরনের কষ্টের জায়গা তৈরি হয়। যে আসলে উন্নয়নের জন্য তো আমাদের অনেকগুলো সংস্থা আছে, তারা কাজ করবে, শুধুমাত্র এমপিদের কি কেন্দ্র করে কেন 20 কোটি টাকা করে অর্থাৎ 6000 কোটি টাকা দেওয়া হবে, আর যেখানে ক্ষুদ্র এবং অনু ব্যবসায়ীরা একেবারে নগদ টাকা পাচ্ছেন না। ফজলু ভাই 30 সেকেন্ড। আমি ওয়াসার কাছে প্রত্যাশা রাখতে চাই, আমি আবারও বলবো যে এখনো সুপেয় পানি তো অবশ্যই আমি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বলতে চাই যে সুপেয় পানি আমরা চাই। আর আমি একজন নাগরিক হিসেবে আমি বলবো ওয়াসা এখনো হয়তো সময় আছে যে আপনারা যে বর্ধিত বিল, এই প্যান্ডামিক সময়টা, এটা আপনারা যে কোনো মুহূর্তে যদি আরেকবার পুনর্বিবেচনা করে 30 সেকেন্ড। আমি এই প্রশ্নই করতে চাচ্ছি যে আমরা প্যান্ডেমিকের এখন পিকের দিকে অগ্রসর হচ্ছি,
এবং বলা হচ্ছে যে এই জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা বিপজ্জনক সময় অতিক্রম জি, করব। এই কাজেই সময় আমাদের বিলটাকে স্থগিত করা যায় কিনা? পদক্ষেপ নিতে হবে আমরা জানি না। এই পুরো প্যান্ডেমিক শেষ না হওয়া পর্যন্ত ওয়াসা তার পানি বৃদ্ধি স্থগিত রাখবে। আর অনেক সরকারের উচিত ধন্যবাদ। হবে আমি শেষ বাঙালি করব এবং ছোট ব্যবসায়ী মাননীয় থেকে শুরু এমপি করে মহোদয়ের বক্তব্য কৃষক দিয়ে অনুষ্ঠান শ্রমিকের শেষ হাতে করব। টাকা পৌঁছানোর নীতি গ্রহণ করা, জনগণের ঘাড়ে চেপে টাকা আদায় করার নীতি ধন্যবাদ বন্ধ এমপি করা। মহোদয়, 30 সেকেন্ড আপনাকে দিয়ে শেষ করব। আমি এই কথাটাই আপনার মাধ্যমে বলতে চাই, সারা পৃথিবীতে এই প্যান্ডামিক মোকাবেলায় অনেক দেশ কিন্তু যে রেটে তাদের মৃত্যুর হার ধরে রাখতে পেরেছে, এর চেয়ে কিন্তু আমরা ভালো অবস্থানে আমরা আছি। আমাদের দেশে আমাদের মৃত্যুর হার কিন্তু আমরা অনেকটা অন্যান্য দেশ থেকে কমে রাখতে সক্ষম হয়েছি সরকারের সফলতার কারণে। আজকে আমি আপনার মাধ্যমে সকলকে আহ্বান জানাতে চাই, এখন এই কাদা চুরাচুরি না করে আমরা সকলে মিলে আমাদের দেশের মানুষকে রক্ষা করা। অনেক ধন্যবাদ পাঁচজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন উত্থাপন করবার জন্য। আমরা আশা করব আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.